তুমি আমার দিকে এভাবে এগাচ্ছ কেন? বর বউর দিকে কেন এগিয়ে জানেন না আপনি? জানি, কিন্তু তুমি কি করতে চাইছো বলো? কারণ আমি আপনাকে আদর করতে চাই। আমার আদর চাই এখন। আমি তোমাকে বর হিসেবে মানি না। প্লিজ তুমি আমার কাছে এসো না। তোমাকে দেখে আমার ভয় লাগছে। আদর করলে তো ভয় একটু লাগবেই। আজকে যদি আদর করি না, পরে আর ভয় লাগবে না। কাছে আসে না ভাবি? ঈশান, আমি তোমার ভাবি হই, প্লিজ এরকম কিছু করো না। আমার অনেক ভয় লাগছে। আমি তোমাকে অনেক বিশ্বাস করি, প্লিজ আমার সাথে এরকম কিছু করো না। ভাবি হতেন, কিন্তু এখন আপনি আমার বউ। তাছাড়া আমি আপনাকে বউ হিসেবে মানি। তাহলে ভাবি হিসেবে মানবো কেন? আর আপনি কি আমাকে বিয়ে করেছেন দেবর বলার জন্য? হ্যাঁ, আমি তোমাকে বর হিসেবে মানি না। তুমি একদম আমার সাথে উল্টোপাল্টা কিছু করবে না, তাহলে কিন্তু সত্যি এখন চিৎকার করবো আর কান্না করে দেবো। বলো তুমি আমার সাথে উল্টোপাল্টা কিছু করো না। আপনার যা বলার আপনি বলতে পারেন, তাতে আমার কিছু যায় আসে না। এখন আপনি আমার বউ, আপনাকে আমি আদর করতে পারি। আর আপনি চিৎকার করলে তাতে কেউই আসবে না। সবাই ভাবে আপনি ব্যথা পাচ্ছেন, ওই জন্য চিৎকার করছেন। আচ্ছা, ভাইয়া কি আপনাকে আদর করেনি যে আপনি ব্যথা পাবেন? নাকি এখনো ভার্জিন আছেন? আমার তো মনে হয় না। তার উপর আপনার যে সুন্দর ফিগার আর যে হট দেখতে আপনি, বিয়ের আগে তো আপনার বয়ফ্রেন্ডের সাথে সব কিছু হয়ে যাওয়ার কথা। ছি ঈশান, তুমি এইসব কি বলছো? তুমি এগুলো বলতে পারলে আমাকে? আমি না তোমার ভাবি হই, তুমি এগুলো আমাকে নিয়ে কি করে চিন্তা করতে পারো? আপনি আমাকে যা বাবার ভাবতে পারেন, তাছাড়া আপনি তো দেখতে সত্যি অনেক হট। তাছাড়া ভাইয়ের সাথে আপনার কিছু না হলেও আপনার তো বয়ফ্রেন্ড ছিল, তাই না? তাহলে তার সাথে কিছু হয়নি? ঈশান, আমি কিন্তু তোমার ভাবি হই। তুমি আর একবার এসব উল্টোপাল্টা কথা বললে আমি তোমার গায়ে হাত তুলতে বাধ্য হবো। সেটা কি খুব ভালো হবে? দেখেন, আপনি আমাকে যতই ভাবি বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, আমাকে দেব সাজিয়ে দূরে সরে দেওয়ার চেষ্টা করেন, এখন তো আমি আপনার বর, তাহলে আপনি আমার থেকে দূরে সরে যাবেন কেন? আমি তো আপনাকে ভালোবাসি, এখন আপনার থেকে আদর পেতে চাই। তাহলে আমাকে আদর করতে দিবেন না কেন? নাকি আমি দেখতে খারাপ ভাবি? বলেন। আপনি তো বলেছেন যে বিয়েটা করে নেবেন, তাহলে এখন আপনি আমাকে মানতে চাইছেন না কেন? নাকি আমি কোনো বাজে কাজ করেছি যার জন্য আপনি আমাকে এমন করে দূরে সরিয়ে দিতে চাইছেন? ঈশান, আমি তোমার চিন্তা ভাবনা দেখে অবাক হয়ে যাচ্ছি। একে তো তুমি আমাকে নিয়ে এরকম বাজে চিন্তা ভাবনা পোষণ করো, তারপরে এমন করে তুমি মাতলামি করতেছো। তুমি কি খেয়েছো আমাকে একটু বলবে? তোমার হাব ভাব দেখে আমার ভালো লাগছে না, তাই প্লিজ তুমি এরকম কথা না বলে আমাকে বলো কি হয়েছে তোমার। আর তুমি তো বলেছিলে বিয়েটা করবে না, তাহলে হুট করে বাসঘরে এসে এরকম করতে শুরু করেছে কেন? কি হয়েছে তোমার? নিজের বই থেকে কেউ দূরে সরে থাকতে পারে? আমিও পারবো না। তাছাড়া আপনাকে আমার প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। আর আজকে আপনাকে পুরো আমার বউর মতো লাগতেছে। বউর মতো কি, আপনি তো আমারই বউ। তাছাড়া চিন্তা ভাবনা পোষণ করা কি আছে? এখনকার মেয়েরা তো এইরকমই। আর ভাইয়ের সাথে তো আপনার সবই হওয়ার কথা, কারণ 3টা মাস আপনার সাথে ভাইয়ার বিয়ে হয়েছিল। তাহলে আপনি কিভাবে ভার্জিন সেটা বলতে চাইছেন? তুমি আমাকে যেমনটা ভাবছো আমি অতটা বাজে মেয়ে নই। দেখো, তোমার ভাইয়া আমাকে বিয়ে করেছিল ঠিকই, কিন্তু সেজন্য কাউকে ভালোবাসত, সে অন্য কাউকে ভালোবাসত। তোমার আব্বু তাকে ত্যায্যপুত্র করে দিয়েছিল, দেখে আমাদের বিয়ে দিয়েছিল। আমি বিয়ের 1 মাস পরে জানতে পেরেছি তোমার ভাইয়ার কারোর সাথে রিলেশন আছে, কিন্তু তখন ও আমাকে ইগনোর করে যেত। আমি তাকে বারবার মায়া ফেলার চেষ্টা করেছি, তারপরও সে আমাকে ভালোবাসে। আমি যখন বুঝতে পারলাম তখন বাসায় বলে দিই, আর তখন আব্বু আম্মা আমাকে বারণ করেছে। তোমার বাসায় বলতেই আম্মু বলেছিল মেয়েদেরকে তার স্বামীকে আঁচলে বেঁধে রাখতে হয়। আমিও সেটা চেষ্টা করেছিলাম, কিন্তু তার বিপরীত হবে তোমার ভাইয়ের যে বাসা থেকে চলে যাবে সেটা আমি ভাবতেও পারিনি। ও, তার মানে আপনি বলতে চাইছেন যে বিয়ের আগে আপনি যাই করেছেন না করেছেন, কিন্তু ভাইয়ের সাথে আপনার কিছুই হয়নি, তাই তো? তাতে কি, বিয়ের আগে তো আপনার বয়ফ্রেন্ড ছিল, তাহলে আপনার বয়ফ্রেন্ড আপনাকে আদর করেনি, ভালোবাসেনি? ঈশান, তুমি কিন্তু বাড়াবাড়ি করে ফেলছো। আমি তোমার থেকে সিনিয়র, আর তোমার ভাবি, আর ভাবিকে তুমি এইসব মাঝে মাঝে প্রশ্ন করতে পারো না। দেখেন, আপনি সব উল্টাপাল্টা কাজ করতে পারবেন, আর আমি আপনাকে প্রশ্ন করলেই দোষ। একদম আমার ওপর রাগারাগি করবেন না। এখন কিন্তু আমি আপনার বর, আর আপনি কাকে ভাবি বলে দাবি করতে বলছেন? একটা সময় আপনি আমার ভাবি ছিলেন, কিন্তু আমি আপনার দেবর থাকলেও এখন আপনাকে বউ হিসেবে মানি আর আদর করতে চাই। ওই জন্য বাসর করে এসেছি। আপনি কিন্তু আমাকে আজকে আদর করতে দিবেন। অনেক ভালোবাসবো আপনাকে আজকে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বিশ্বাস করতে চাইছো না, তাহলে তোমাকে
আমি আমার এক্স বয়ফ্রেন্ডের সাথে কথা বলিয়ে দেবো, আর তুমি আমার ফ্রেন্ডগুলোর সাথে শুনবে। আমি ওদের কাছে এসব শেয়ার করতাম, আর যদি তোমার সন্দেহ হয় তাহলে তুমি সেটা চেক করে দেখতে পারো। তাছাড়া আমার কোনো ইন্টেনশন ছিল না বিয়ের আগে কারোর সাথে এরকম কিছু করার। আমার বয়ফ্রেন্ড আমাকে অনেকবার বলেছিল, তাই আমি ওর সাথে ব্রেকআপ করে দিয়েছি। আর এখন তুমি যে আমাকে এমন করে সন্দেহ করবে, আমি সেটা ভাবতেও পারিনি। তুমি আজকে যাকে বিয়ে করেছো সে এখনো পিওর ভার্জিন আছে, তুমি সেটা বিশ্বাস করো না করো। তাহলে তো হয়েই গেল। আমি যেমন বউ চেয়েছিলাম তেমনটাই পেয়েছি। তারপরেও ভয় পেয়ে গেছিলাম যে ভাইয়া তো আপনার সাথে সব করে নিয়েছে, কিন্তু আমার বিশ্বাস হচ্ছিল না যে ভাইয়া আপনার সাথে কিছু করতে পারে, কারণ ওই মেয়েটার সাথে ভাইয়ার বিয়ের আগে সব কিছু হয়ে গেছিল। সেটা আমি কয়েকদিন আগে জানতে পারলাম। আর ওই মেয়েটা এখন প্রেগনেন্ট। ভাইয়া ওকে নিয়ে দেশের বাইরে চলে গেছে। যাওয়ার আগে আমার সাথে কথা হয়েছিল। ভাইয়া বলেছিল আব্বু আমাকে বোঝাতে, আর না হলে আপনাকে বিয়ে করে নিতে। আমি মানতে পারতেছিলাম না, ভাইয়ার উপর অনেকটা রাগ করেছিলাম। ভাইয়া আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল, কারণ ওই মেয়েটা নাকি সুইসাইড করার চেষ্টা করেছিল বলেই ভাইয়া এটা করতে বাধ্য হয়েছে। এখন আপনি যদি আমাকে মেনে না নেন তাহলে আমি আর কি করব বলেন? কি করবে মানে? তুমি আমার থেকে দূরে সরে থাকার চেষ্টা করবে, আমার থেকে অনেক দূরে যাও। আমি তোমাকে কখনোই বর হিসেবে মানি না, তোমাকে ভালোবাসতে পারবো না। পাগল নাকি পায়জামা যে আমি আমার বউকে ছেড়ে দূরে সরে থাকবো? কখনোই না। 22টা বছর দেরি করে বউ পেয়েছি, তার উপর বউকে দূরে সরিয়ে রাখবো কেন? আমি তো প্রথমে আপনাকে মানতে চাচ্ছিলাম না, কিন্তু আব্বু আম্মু অনেক বুঝিয়েছে। আমার বোনটা আমাকে অনেক বুঝিয়েছে, বলেছে বউকে আদর করতে হয়, ভালোবাসতে হয়, তাহলে সে লাইনে আসবে। দেখেন আপনি যেমনই হন না কেন, আমি আপনাকে বিয়ে করেছি ভালোবাসার জন্য, তাই প্লিজ আমাকে দূরে সরিয়ে দিবেন না। কিন্তু ঈশান, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। তুমি খুব ভালো করেই জানো তোমার ভাইয়ের সাথে আমার বিয়ে হয়েছিল, আর যে ছেলেটাকে আমি নিজের ছোট ভাইয়ের মতো করে ভেবেছি তাকে কি করে নিজের স্বামী জায়গাটা দিয়ে বলো? তুমি এত সহজে পাল্টে গেলে কি করে? তুমি না বলতে যে তুমি আমাকে বিয়ে করবে না, তাহলে এখন আবার এরকম ভাবে উল্টো পাল্টা কথা বলছো কেন? তুমি কি খেয়ে এসেছো সেটা বলো তো। আপনার যা ভাবার আপনি ভাবতে পারেন। আমি আজকে আপনার প্রেমে পাগল হয়ে গেছি, প্রেমে মাতাল হয়ে গেছি। আপনার আদর আমার চাই, আপনাকে আমি কাছে পেতে চাই, অনেক বেশি ভালোবাসা চাই। প্লিজ আমাকে আটকাবেন না, না হলে আমাকে জোর করে সবটা করতে হবে। আর আটকাবেন কি, আজকে আপনি চাইলেও আমাকে আটকাতে পারবেন না, তাহলে সেটা আপনার জন্য খুব খারাপ হবে। আমি জোর করে আপনাকে আদর করব, ভালোবাসবো। তুমি আমার সাথে এমনটা করতে পারো না। আমি তোমার আমি তোমাকে খুব ভালো ছেলে বলে জানি, আর তুমি যদি এমনটা করো, তোমার উপর যতটুকু বিশ্বাস আমার আছে তাহলে সেটুকু বিশ্বাস হারিয়ে যাবে। আমি তো এটাই বুঝতে পারছি না যে আপনার আমার উপর থেকে বিশ্বাসটা হারিয়ে যাবে কেন। আমি না এখন আপনার স্বামী, আমি আপনাকে আদর করতে পারি। তাছাড়া আমি তো আপনাকে প্রচণ্ড পরিমাণে ভালোবেসে পেরেছি। আপনি জানেন না, আপনাকে প্রচণ্ড পরিমাণে আমার কাছে পেতে ইচ্ছে করছে। প্লিজ একটু কাছে আসেন না, এভাবে আটকে দিয়েন না আমাকে। উফ, তোমাকে আর কত বোঝাতে হবে যে আমি এটা করতে পারবো না? তুমি খুব ভালো করেই জানো যে আমি তোমাকে ছোট ভাইয়ের মতো দেখি। আমাদের মাঝে দেবর ভাবির সম্পর্ক, তোমার আমার মাঝে। তাহলে তুমি কি করে বলতে পারছো এইরকম কথা? তুমি কেন বুঝতে পারছো না, কেন বুঝতে চাইছো না যে আমি তোমাকে কখনোই স্বামীর অধিকারটা দিতে পারবো না? তুমি শুধু শুধু পাগলামি করে আমাকে বিয়েটা করলে। তোমাকে আমি বোঝাতে পারলাম না, এসব সম্ভব না ঈশান। বারবার এসব কথা বলে আমাকে রাগিয়ে দিয়েন না প্লিজ। তারপর উল্টাপাল্টা কিছু একটা করে ফেললে তখন কিন্তু আপনারই খারাপ লাগবে। সেটা কি খুব বেশি ভালো হবে বলেন? আমি জানি আপনার কোথাও কোনো রিলেশন ছিল না, তাহলে কেন আমাকে স্বামী হিসাবে মেনে নিতে পারবেন না বলেন? কি সমস্যা আপনার আমাকে মেনে নিতে? বললামই তো, তোমার আমার মাঝে দেবর ভাবির সম্পর্ক ছিল, তাহলে কি করে মেনে নিব তোমাকে? আমি তো বলেই দিলাম এসব মেনে নেওয়া সম্ভব না। তারপরেও তুমি কেন বুঝতে চাইছো না? তুমি বুঝতে পারছো না আমি তোমাকে ভালোবাসতে পারবো না, আর না তোমাকে নিজের সাথে মিশিয়ে নিতে পারবো। শুধু শুধু তুমি এই বিয়েটা করে আর আমাকে এরকম একটা বাজে পরিস্থিতির মুখে ফেললে। ঈশানের মুখে এমন কথা শুনে আদ্রিতা অসহায়ভাবে ওর মুখের দিকে তাকিয়ে রইল। আদ্রিতার মুখটা নিমিষের মধ্যে কালো হয়ে গেছে। ঈশান বুঝতে পারল আদ্রিতা ভেতরে একটা খারাপ লাগা কাজ করছে। এমনিতেই প্রথমবার ভাইয়াকে বিয়ে করার পর যখন ওর ভাইয়া ওদেরকে ছেড়ে চলে গেছে, তখন আদ্রিতা অনেকটাই আপসেট ছিল, অনেক কান্নাকাটি করেছিল। আদ্রিতার মুখটা কালো দেখে ঈশান বলতে লাগলো, সামান্য একটু কথা আপনি সহ্য করতে পারলেন না? তাহলে যদি সবসময় এরকম ইগনোর করে দূরে সরিয়ে দেন
তখন আমিও আপনার থেকে দূরে সরে যাব। যদি ভাইয়ার মতো অন্য কারোর প্রতি আসক্ত হয়ে পড়ি, সেটা মেনে নিতে পারবেন না, কখনো আমাকে কাছে পাবেন না। তখন শত চাইলেও আমাকে আর নিজের করে পাবেন না। ভালোবাসাটাকে আঁকড়ে রাখতে হয়, সেটা কি আপনি জানেন না? তাহলে ন্যাকামি করেন কেন? আদ্রিতা মাথা নিচু করে রইল। ঈশান দুলতে দুলতে একটা জায়গায় গিয়ে বসে পড়ল আর বলল, সত্যি করে একটা কথা বলেন তো, আমার কি দোষ ছিল এতে? আমার কি ইচ্ছে করে না নিজের বউকে ভালোবেসে কাছে টেনে নিতে, তাকে আদর করতে? নাকি তাকে কাছে পাওয়ার কোনো অধিকারই আমার নেই? বলেন। ঈশান, আমি জানি আমার দোষ এটাই যে আমি আপনার জুনিয়র, আপনার দেব ছিলাম। আপনার থেকে আমার মাত্র 3টা বছরের ডিফারেন্স। তাহলে কেন আপনি আমাকে ভালোবাসতে পারবেন না? কি এমন অন্যায় করেছি আমি যার জন্য আপনি আমাকে স্বামীর অধিকার দিতে পারবেন না? আচ্ছা, আপনি তো সময় নিতে পারেন, তারপরে আপনি সেটা করতে চাইছেন না। কি এমন সমস্যা আমার মধ্যে? আমি কি দেখতে খারাপ, বাজে ছেলে যার জন্য আপনি আমাকে ভালোবাসতে পারবেন না? তাহলে বিয়ে করেছিলেন কেন? আমার কি কোনো ইচ্ছা শক্তি থাকতে পারে না? 22টা বছর ধরে নিজের মধ্যে ভালোবাসাটাকে জমিয়ে রেখেছি। কখনো কাউকে ভালোবাসিনি, শুধু বউকে ভালোবাসো বলে। আর এমন একজনকে বিয়ে করলাম যে কিনা কিছুদিন আগেও আমার ভাইয়ার বউ ছিল। আর ভাইয়া এরকম একটা পরিস্থিতিতে ফেলে তার বউকে আমাকে বিয়ে করতে বাধ্য করলো। এই দোষটা কি আমার বলেন? আমি তো পরিস্থিতিটাকে মেনে নিয়েছিলাম, ভাগ্যটাকে মেনে নিয়ে আপনার সাথে সবটা নতুন করে সাজানোর চেষ্টা করেছিলাম। আপনি কি করলেন? আমার সবটা ভেঙে দিলেন। আমি বাসর ঘরে আসতেই আপনি আমাকে এমন করে রিজেক্ট করলেন। আসলে ভালোবাসাটা কি আমার জন্য না? আমি যদি আর 10টা ছেলের মতো বকাটে হতাম, তাহলে আপনি ঠিকই আমাকে ভালোবাসতেন। আমার মধ্যে না আছে কোনো বাজে নেশা, না কোনো মেয়ের সাথে আমি রিলেশনে আছি। আসলে কি বলেন তো, আমি না এখন আপনার থেকে কেন জানি দূরে থাকতে পারছি না। আর আপনি আমাকে এমন করে দূরে সরিয়ে দিচ্ছেন। প্লিজ ঈশান, এগুলো বলো না, আমি এগুলো শুনতে পারছি না। প্লিজ এসব বলো না। আজকে এগুলো আপনাকে শুনতে হবে। আপনি যদি আমাকে বিয়ে না করবেন, তাহলে কালকে রাতেও আমাকে বলতে পারতেন আমি বিয়েটা করতাম না। সেটা না করে ঢং দেখিয়ে বিয়েটা করলেন, কিন্তু এখন আমাকে মানতে পারবেন না বলছেন। আমার কি কোনো ইচ্ছে স্বপ্ন নেই? নাকি আমার স্ত্রীর কাছ থেকে আমার কোনো চাহিদা থাকতে পারে না? বলেন। ছি, তোমার চিন্তা ভাবনা এতটা বাজে। তুমি এসব চিন্তা আমাকে নিয়ে করতে পারো কি করে ঈশান? হ্যাঁ, আমি জানি আমি বাজে, আমি ফাজিল একটা ছেলে। ওই জন্য কেউ আমাকে কখনো ভালোই বাসেনি। আমার চেহারাটা বাজে, ওই জন্য আপনি আমাকে ভালোবাসতে চাইছেন না তো। কিন্তু দেখবেন একটা সময় আপনি নিজে থেকে আমাকে ভালোবাসতে চাইবেন, তখন না অনেক বেশি দেরি হয়ে যাবে। হয়তো দূরে কোথাও হারিয়ে যাব, না হলে অন্য কারো মায়ে পড়ে যাব। আমার এভাবে নিজেকে কষ্ট দিব না। নিজের ভালোবাসাটাকে নিজের মতো জমিয়ে রেখেছি, তারপরেও কারো মাঝে সেটা বিলিয়ে দেয়নি, শুধু বউকে ভালোবাসো বলে। আর আজকে বাসর ঘরে আসার পর আপনি এমন কিছু বললেন, এসব শোনার পর মনে হচ্ছে এই বিয়েটা না করাটাই আমার জন্য শ্রেয় ছিল। ঈশানের এরকম কথা শুনে আদ্রিতা ফ্যালফ্যাল করে ওর মুখের দিকে তাকিয়ে রইল। আদ্রিতা বুঝতে পারছে ঈশান ওর কথাগুলো শোনার পর কতটা কষ্ট পেয়েছে, যার জন্য এসব কথা বারবার বলেই যাচ্ছে। ঈশান জানে আদ্রিতা এত সহজে ওকে কাছে আসতে দেবে না, না ওকে আদর করতে দেবে, যার জন্য ঈশানের প্রচণ্ড পরিমাণে রাগও হচ্ছিল। তার উপর ঈশান এরকম একটা নেশার ওষুধ খেয়েছে, যার জন্য ওর ভেতরে খুব উত্তেজনা কাজ করছে। ঈশান একটা নেশার দৃষ্টিতে আদ্রিতার দিকে তাকিয়ে আছে, আর যদি ওকে বারণ করে চলেছে, তাই ঈশান বেশ কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইল। তারপর একটা সময় ওর অনেকটা কাছে চলে গেল। আদ্রিতা পেছাতে পেছাতে দেয়ালের সাথে ঠেকে গেল। ঈশান আদ্রিতাকে জোর করে কাছে টেনে নেয়। আদ্রিতা একদম ভয় পেয়ে চুপসে গেছে। ঈশান আলতো করে ওর ঠোঁটের উপর আঙ্গুল দিয়ে স্লাইড করে বলল, কোনো কথা নাই, আজকে রাতে শুধু আমি আর আপনি, আপনি আর আমি দুজন দুজনকে ভালোবাসবো। আপনি তো ভাইয়ার আদর পাননি, আজকে দেখবেন আমি আপনাকে কত ভালোভাবে আদর করে দেই। আপনার ভালো লাগবে। প্লিজ আমাকে আটকাবেন না। আর আমি তো আপনার স্বামী, কি করে আটকাবেন আমাকে? আমি জানি আপনি আমাকে কখনোই আটকাবেন না। হ্যাঁ, এটা ঠিক যে মেনে নিতে সমস্যা হবে, তারপরেও আজকে আদর করে দেখেন, আপনি আমাকে ভালোবাসা শুরু করবেন। প্লিজ ঈশান, আমার সাথে এরকম করো না। তুমি তুমি জানো আমি তোমার ভাইয়ের বউ ছিলাম, তাহলে তুমি কেন আমার সাথে এরকম মিসবিহেভ করছো? তুমি আমাকে একটু সময় দিবে না? প্লিজ এরকমটা করো না। আমি জানি তুমি এরকমটা কখনো করবে না। কেন করব না? নিজের বউয়ের সাথে না করলে কার সাথে করব? আর আপনি বারবার ভাইয়ার কথা বলছেন। আপনি তো ভাইয়াকে ভালোবাসেন না, ভাইয়া ভালোবাসা পাননি। রিসেন্টলি আপনার ব্রেকআপ হয়েছিল, এই জন্য ভাইয়াকে জোরও করেননি আপনার সাথে কিছু করার জন্য। তাহলে আপনি তো আমার ভাইয়ের সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পরে আপনি কেন আমাকে ভালোবাসতে পারবেন না বলেন? ঈশানের কথাগুলোতে আদ্রিতার দিকে একদম চুপচাপ হয়ে গেল। ওর বলার মতো আর কিছুই নেই।
এবার ঈশান ও ঠোঁটজোড়া আলতো করে আদ্রিতার কপালে ছোঁয়ালো। আদ্রিতা চোখ জোড়া বন্ধ করে নিল। ঈশান ওর সারা মুখে কিস করতে লাগলো, যার জন্য আদ্রিতা ওকে আটকানোর চেষ্টা করলে ঈশান ওর হাতগুলো পেছনের দিকে নিয়ে আটকে দিয়ে তারপর এক হাতে ওর মুখের পাশে রেখে তারপর ওর ঠোঁটজোড়া দখল করে নিল। আদ্রিতা কোনো উপায় না পেয়ে একদম জড়সড় হয়ে গেল। আজকে প্রথম কোনো পুরুষের স্পর্শ আদ্রিতার ঠোঁটে পড়ল। ওর শরীরের মধ্যে যেন এক প্রকার কারেন্ট বয়ে গেল। ও একদম পাথরের মতো দাঁড়িয়ে আছে। ঈশান ওর ঠোঁটে পাগলের মতো কিস করতে শুরু করে। আদ্রিতার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। ও জানতো না এমন করে ঈশান ওকে স্পর্শ করতে শুরু করবে। ঈশানের আব্বু আম্মু আদ্রিতাকে অনেক বুঝিয়েছে আর আদ্রিতাকে বিয়ে করে নিতে বলেছে। আর আদ্রিতা ওর ভাবি হলেও দেখতে অসম্ভব সুন্দরী। তার উপর রিসেন্টলি কয়েকদিন আগে ঈশানের ভাইয়া অন্য একটা মেয়ের সাথে পালিয়ে গেছে। কারণ ঈশানের আব্বু যখন ভাইয়ার সম্পর্কে জানতে পারে ও অন্য কোথাও বিয়ে করেছে আর সেই মেয়েটা এখন প্রেগনেন্ট, মেয়েটা সুইসাইড করার চেষ্টা করেছে, তখন আব্বু ভাইয়াকে ত্যায্যপুত্র করে দিতে চাইলে ভাইয়া ওই মেয়েটাকে নিয়ে দেশের বাইরে চলে যায়, যার জন্য ঈশান প্রচণ্ড পরিমাণে রেগে যায়। ও ওরকম একটা কর্মকাণ্ডে আর শেষ পর্যন্ত সম্মান বাঁচানোর দায়িত্বে পড়ে ঈশানের ঘাড়ে। আর আদ্রিতাকে ঈশানের বিয়ে করতে হয়। ঈশান আর আদ্রিতা দুজনে বারণ করেছিল। তারপর একটা সময় আব্বু অনেক রিকোয়েস্ট করাতে আর ঈশানের বোনকে বোঝাতে ঈশান ভাবে বিয়েটা করে নেবে। আব্বুর সম্মান বাঁচাতে আর রাতে যেন ওদের মাঝে কিছু একটা হয় তার জন্য ঈশানের ছোট বোন প্ল্যান করে ওকে একটা নেশার ওষুধ খাইয়ে দিয়েছিল, যেন আদ্রিতা ওকে ছেড়ে যেতে না পারে। কারণ আদ্রিতা বিয়েতে রাজি ছিল না, শুধু আব্বুর রিকোয়েস্টে রাজি হয়েছিল। ওরা চেয়েছিল ওদের যেন একটা বেবি চলে আসে, সেটা খুব শীঘ্রই। আদ্রিতা যেন ওদের ছেড়ে যেতে না পারে। এজন্য আম্মু আর ঈশানের বোন ওকে দুধ খাওয়ানোর নামে দুধের সাথে মিশিয়ে একটা নেশার ওষুধ খাইয়ে দেয়। ওষুধটার কাজ শুরু করতে আরম্ভ করলেই ঈশানের বোন ওকে বাসর ঘরে পাঠিয়ে দেয়। ঈশান বাসর ঘরে এসে দেখে আদ্রিতা বিছানার উপর ঘোমটা দিয়ে বসে আছে। তারপর যখন উঠে এসে ওকে সালাম করতে যায় তখন ঈশান ওকে উঠিয়ে নেয়। তারপর বুকের সাথে জড়িয়ে ধরতেই আদ্রিতা ওকে ছেড়ে দিয়ে কিছুটা দূরে সরে গেল। তখন ঈশান আর আদ্রিতার মাঝে কি কথা হলো সেটা তো আপনারা জানতেই পারলেন। তো ঈশান আদ্রিতার ঠোঁটজোড়া ছেড়ে দিয়ে ওর সারা মুখে কিস করতে শুরু করে। তখন আদ্রিতা ওকে সরানোর জন্য বলতে শুরু করে, ঈশান প্লিজ আমাকে ছেড়ে দাও, তুমি আমার সাথে এরকমটা করতে পারো না। অন্তত তুমি তো আমাকে কয়েকটা দিন সময় দেবে, আমাকে একটু মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য। তুমি সেটা না করে এরকম করতেছো, প্লিজ আমাকে ছেড়ে দাও প্লিজ। মানসিকভাবে তৈরি হওয়ার জন্য অনেক সময় পাবেন। আজকে আমি আর আদর করতে ইচ্ছে করতেছে আপনাকে। আপনাকে কেউ আদর করেনি। আমি আমার প্রাচীন বউটাকে আজকে অনেক আদর করব, পরিপূর্ণতায় ভরিয়ে দেব। প্লিজ আমাকে বাধা দিয়েন না, তাহলে কিন্তু আপনারই কষ্ট হবে। আপনি আমাকে বুকের সাথে জড়িয়ে ধরে রাখেন, আমার সাথে রেসপন্স করেন, দেখেন আপনারও ভালো লাগবে। আদ্রিতা কিছু বলে ওঠার আগে ঈশান ওকে কোলে তুলে নিল, তারপর বেডে শুইয়ে দিল। আদ্রিতা কিছু বলার আগে ঈশান ও সারা মুখে, নাকে, কানে, গলা আর ঘাড়ে কিস করতে লাগলো। আর আদ্রিতা ভাবছে পাগলটাকে এখন কি করে শান্ত করবে, হয়তো পারবে না। আর এখন ঈশান ওর স্বামী, তাই চাইলে ওকে আটকানো সম্ভব না। আর আদ্রিতা ঈশানের শরীরের উত্তাপে বুঝতে পারছিল হয়তো নেশা করে আসছে, নাহলে যে ছেলেটা ওর সাথে ভালোভাবে কথাই বলতে পারতো না সেই ছেলেটা আজকে ওকে এমন করে স্পর্শ করছে। ঈশান পুরো মাতাল মাতাল হয়ে আছে। আর আদ্রিতা যদি এখন ওকে আটকানোর চেষ্টা করে তাহলে হয়তো প্রচণ্ড পরিমাণে রেগে যাবে, তাহলে ঈশান ওর সাথে সবটাই করতে পারে। তাই আদ্রিতা চুপ করে রইল। ঈশানও সুযোগ পেয়ে আদ্রিতাকে আদরের মাত্রা বাড়িয়ে দিল। আদ্রিতার নিঃশ্বাসটা ভারী হয়ে আসছে, ওর বুকটা ক্রমশই ওঠানামা করছিল। আদ্রিতার গরম নিঃশ্বাসের শব্দে ঈশান বুঝতে পারছিল প্রচণ্ড পরিমাণে উত্তেজিত হয়ে গেছে। তার উপর প্রথম কোনো পুরুষ ওকে স্পর্শ করেছে। ঈশান আদর করতে করতে নিচের দিকে নামলো, তারপর হুটহাট করে আদ্রিতার বুকের উপর থেকে শাড়ির আঁচলটা সরিয়ে দিতে ও চোখ জোড়া বন্ধ করে দিল। ঈশানও সাথে সাথে আদ্রিতার বুকের উপর ডিপলি কয়েকটা কিস করে দিল। ঈশানের স্পর্শে আদ্রিতার মধ্যে অজানা এক শিহরণ বয়ে গেল। ও প্রচণ্ড পরিমাণে কেঁপে উঠল। আদ্রিতার থাকতে না পেরে ঈশানকে বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরল। আদ্রিতা থেকে প্রথম কোনো রেসপন্স পেয়ে ঈশানও বুঝতে পারল এখন আর আদ্রিতা চাইলেও ওকে বাধা দিতে পারবে না। তাই ঈশান আদ্রিতার শরীর থেকে সব কাপড়গুলো সরিয়ে দিয়ে কিস করতে লাগলো। ঈশানের প্রতিটা স্পর্শে আদ্রিতা কেঁপে কেঁপে উঠছিল আর দুই হাতে ঈশানের চুলগুলো আঁকড়ে ধরছিল। ও অনেকটাই উত্তেজিত হয়ে গিয়েছিল আর দুই হাতে ঈশানের চুলগুলো আঁকড়ে ধরছিল। ও অনেকটাই উত্তেজিত হয়ে গেছিল। এমন পাগল করে স্পর্শগুলো আদ্রিতা সহ্য করতে না পেরে দাঁত দিয়ে ঠোঁটজোড়া কামড়ে ধরল। আদ্রিতা রেসপন্স না করলেও ঈশানকে আর আটকানোর চেষ্টা করছে না। ঈশান পুরো উত্তেজিত হয়ে গেছে। তারপর একটা সময় নিজের শরীর থেকে সবটা খুলে ফেলল। তারপর আদ্রিতাকে আবারও আদর করতে শুরু করলো।
ঈশানের আদরের মাত্রাটা আস্তে আস্তে দ্বিগুণ হয়ে যাচ্ছে। আদ্রিতা আর থাকতে না পেরে রেসপন্স দিতে আরম্ভ করলো। তো একটা সময় ঈশান কিস করতে করতে আদ্রিতার নাভি অবধি চলে আসে। তারপর নাভির দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। আদ্রিতার কিউট আর হট নাভিটা ঈশানকে আরও উত্তেজিত করে দিচ্ছিল। ঈশানের স্পর্শ না পেয়ে আদ্রিতা চোখ খুলল। ঈশান ড্যাব ড্যাব করে ওর নাভিটার দিকে তাকিয়ে আছে। এবার ঈশান আদ্রিতার মুখের দিকে তাকালো, তখনও বলল, আপনার নাভিটা না অনেক কিউট আর হট, আর নাভির পাশে চিলটা না এত বেশি হট লাগছে, যার জন্য আদর করে পরিয়ে দিতে ইচ্ছে করছে। আদ্রিতা উত্তেজনার ঘোরেও ঈশানের কথাতে লজ্জা পেয়ে পুরো লাল হয়ে গেল। ও কিছু বুঝে ওঠার আগে ঈশানের নাভিতে নাক ডুবিয়ে দিল। আদ্রিতা এবার ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো। ও বারবার ঈশানের চুলগুলো শক্ত করে দুই হাতে খামচে ধরল। পুরো রুমটা জুড়ে শুধু দুজনার নিঃশ্বাসের শব্দটাই ভেসে বেড়াচ্ছে। ঈশান আদ্রিতার নাভিতে কয়েকটা ডিপলি কিস করলো আর সাথে সাথে অসংখ্য লাভ বাইট দিল। তাতেই আদ্রিতা ঈশানকে আরো শক্ত করে ওর নাভির সাথে চেপে ধরল। তারপর ঈশানও আর দেরি না করে আদ্রিতাকে ভালোবাসার গভীর স্পর্শ দিতে লাগলো। ওর প্রথম স্পর্শটা পেতেই আদ্রিতা একদম শিওরে উঠল আর ওকে শক্ত করে আঁকড়ে ধরল। আদ্রিতার নখগুলো ঈশানের পিঠে বসে যাচ্ছে, সেদিকে ওর কোনো খেয়াল নেই। ঈশান শুধু ওকে স্পর্শের উপর স্পর্শ দিয়ে যাচ্ছে, আর পুরো রুমটা জুড়ে শুধু দুষ্টু মিষ্টি কিছু শব্দ ভেসে বেড়াতে লাগলো। আর আদ্রিতা না চাইতে ওর দেবর জুনিয়র মাতাল বরটিকে নিজের বুকের সাথে জড়িয়ে নিল। তারপর একটা সময় ঈশান ক্লান্ত হয়ে আদ্রিতার বুকেই মাথা দিয়ে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। আদ্রিতা কেমন যেন ওর মুখের দিকে তাকিয়ে রইল। তারপর দুজনের উন্মুক্ত শরীরের দিকে তাকিয়ে কোনো রকম একটা চাদর টেনে দিয়ে ঈশানকে ওভাবে জড়িয়ে ধরে রেখে ও চুলের মধ্যে এক হাত নিয়ে খেলা করতে লাগলো আর চোখের জল ফেলতে লাগলো। আদ্রিতা ভাবতেও পারেনি আজকে ওর লাইফে এমন কিছু ঘটে যাবে। ভেবেছিল ঈশান হয়তো ওর কথাটা মানবে, কিন্তু ঈশান নেশা করে আসছে সেটাও জানতো না। আর তারপর ওর সাথে এমন কিছু করবে সেটা ধারণার বাইরে ছিল। আদ্রিতা সারাটা রাত আর ঈশানকে সরানোর চেষ্টা করছিল না। ওর মনে শুধু একটু আগে ঈশানের বলা কথাগুলোই মনে পড়তেই ভাবছিল, ঈশান তো ঠিকই বলেছে, ও তো এখন আমার স্বামী। আমি চাই বা না চাই ওকে আমার মেনে নিতেই হবে। আজকে হোক কিংবা কালকে হোক, ও তো আমাকে ভালোবাসবেই। তাছাড়া ও আমার থেকে ওর এতটুকু ডিজার্ভ করতেই পারে, এটা সাধারণ বিষয়। তাহলে আমি কেন ওকে এরকম রিজেক্ট করছি? এই জন্যই কি ওকে মেনে নিতে পারছি না কারণ ও আমার দেবর ছিল, আমার বরের ছোট ভাই ছিল। কিন্তু এখন তো ওই মানুষটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। যে আমাকে ঠকিয়েছে তার জন্য আমি অন্যের ভালোবাসাটা কেন নষ্ট করব? যে আমাকে কষ্ট দিয়েছে তার দেয়া কষ্টটা আমি আরেকজনকে কেন দেব? হ্যাঁ, ওকে হয়তো মেনে নিতে কষ্ট হবে, কিন্তু আজকেও যেটা জোরপূর্বক করেছে এটা না করলে বুঝতেই পারতাম না স্বামী স্ত্রীর মাঝে এত ভালো মুহূর্ত থাকতে পারে। তাছাড়া একটা স্বামী তার বউকে এরকম করে ভালোবাসতে পারে। আর যখন আমার কাছে আসলো তখন এত বেশি অস্বস্তি লাগছিল। তাহলে এখন এরকমটা হচ্ছে কেন? ও আমার বুকে শুয়ে আছে, তারপরও তো আমি ওকে সরিয়ে দিচ্ছি। তাহলে কি আমি ওকে ভালোবাসতে পারবো? আচ্ছা আচ্ছা, যখন আমাকে আদর করছিল তখন তো আমি ওকে সরিয়ে দিতে পারলাম না। কি করব? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওকে ভালোবাসতে পারবো নাকি দূরে সরিয়ে দেব? তাছাড়া ও এখন আমার স্বামী, আমি কি করে ওকে দূরে সরিয়ে দেব? তারপরে আব্বু আম্মু আমাকে এত বেশি ভালোবাসে, নিজের মেয়ে ভাবে। আমি কি করে ওকে কষ্ট দিব? যার জন্য এরকম একটা পরিস্থিতিতে ওই বাড়িতে আবারও দ্বিতীয়বার বউ হয়ে নিয়েছে। তাহলে কেন আমি ওকে মেনে নিতে পারবো না? এত ভালোবাসা যারা আমাকে দিয়েছে তাদের ছেলেকে আমি কি করে কষ্ট দেব? আদ্রিতা এরকম করে ভাবছিল, ওর চোখ দিয়ে পানি পড়ছিল। ভাবতে ভাবতে অনেকটা রাত গভীর হয়ে যায় আর আদ্রিতাও ঈশানকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন জানালার গ্লাস ভেদ করে ভোরের মিষ্টি রোদের আলো এসে আদ্রিতার মুখে পড়ল। আদ্রিতার ঘুমটা ভেঙে গেল। ও চোখ জোড়া খুলতেই বুকের উপর কিছু ভারী একটা অনুভব করলো। দেখলো ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে আর বাচ্চাদের মতো ওর বুকে মুখ গুজে আছে। আদ্রিতার মুখে আপনা আপনি একটা হাসি ফুটে উঠল। আবার পরক্ষণে কালকে রাতের কথা ভাবতে ওর হাসি মাখা মুখটা লজ্জা একদম লাল হয়ে গেল। খেয়াল করলো ঈশান ওকে এত শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে, যার জন্য মনে হচ্ছে ওর বুকের মধ্যে ঢুকে যাবে। আদ্রিতা কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে রইল। আদ্রিতা বারবার কালকে রাতের কথা ভেবেই এর লজ্জায়
পুড়ে লাল হয়ে যাচ্ছিল, কারণ কালকে রাত্রে ঈশান ওকে এত বেশি আদর করেছে যেটা আদ্রিতার কল্পনাতেও ছিল না। ঈশান ওকে এত বেশি গভীরভাবে স্পর্শ করছিল যে এই মুহূর্তটাকে আদ্রিতা কখনোই বলতে পারবে না। আদ্রিতা খেয়াল করলো ঈশানের পুরো মুখে আর সারা শরীরে লিপস্টিকের অসংখ্য ছাপ, যেটা দেখে ওর বুঝতে বাকি রইল না কালকে রাত্রে কি একটা কাজ করে ফেলেছে। সাথে সাথে ওর মুখটা লজ্জায় লাল হয়ে যাচ্ছে। এবার আদ্রিতা নিজে নিজেই বলতে আরম্ভ করলো, ইস, এগুলো কখন করলাম? এগুলো যদি এই পিচ্ছি দেখে তাহলে তো পুরো লজ্জায় ফেলে দেবে। এত প্রশ্নের উপরে প্রশ্ন করেই চলবে, বলবে আমি ওকে ভালোবাসি না। তাহলে ও আমাকে স্পর্শ করলো, তখন ওকে আটকে দিলাম না কেন? এসব বলে বলে তো পিচ্ছিটা আমাকে লজ্জায় পুরো শেষ করে দেবে। কি করে পারলাম আমি এমন একটা কাজ করতে? আদ্রিতা কথাগুলো ভাবছে আর লজ্জা মাখা হাসি দিচ্ছে। আবার পরক্ষণে ওদের কয়েকদিন আগেকার সম্পর্কের কথাটা ভেবে মুখটা কালো হয়ে গেল। আর কালকে রাতে ঈশান যে ওকে জোরপূর্বক কাছে টেনে নিয়েছে সেটা ভেবেই আদ্রিতা কিছুক্ষণ চুপ করে রইল। ঈশান ঘুমিয়ে আছে আর আদ্রিতার মনে হলো এখন ফ্রেশ হওয়া দরকার। প্রায় 8টা বেজে যাচ্ছে, কিন্তু পিচ্চিটা ওকে ছাড়ছেই না। তাই আদ্রিতা ঈশানকে একটু ধাক্কা দিয়ে ডাকতে লাগলো, ঈশান, হ্যাঁ ঈশান, ওঠো, অনেক বেলা হয়ে গেছে, এখন ছাড়ো আমাকে। আদ্রিতার ডাকাডাকিতে ঈশান তো উঠলই না, বরং ওকে একটু ধাক্কা দিতে ঈশান চোখ মুখ কুঁচকে ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। ঈশানের এমন কর্মকাণ্ডে আদ্রিতা এবার ফিক করে হেসে দিল। ঈশানের মুখটা একদম বাচ্চাদের মতো লাগছিল, তার উপর লিপস্টিকের অসংখ্য ছাপে মুখটা পুরো রাঙা হয়ে আছে। আদ্রিতা বারবার ওকে ডাকতে লাগলো। তখন ঈশান বলতে আরম্ভ করলো, আম্মু চাও তো আমাকে একটু ঘুমাতে দাও না, আমার অনেক ভালো লাগছে এভাবে ঘুমাতে। এই ফাজিল, আমি তোমার আম্মু না, তোমার ভাবি। ছাড়ো আমাকে, তুমি ঘুমাও, আমাকে তো অন্তত যেতে দাও। ঈশান আর কোনো কথা বলল না, তাই আদ্রিতা ওকে জোর করে ছাড়িয়ে নিল। তখন ঈশান কিছু একটা খুঁজতে লাগলো। আদ্রিতা কোলবালিশটাকে এগিয়ে দিলে ঈশান কোলবালিশটা জড়িয়ে ধরল। আদ্রিতা বিছানা ছাড়তেই বুঝতে পারলো শরীরে কিছু নেই, তাই কোনো রকম একটা চাদর পেঁচিয়ে তারপর ওয়াশরুমে চলে গেল। আদ্রিতা ওয়াশরুমে গিয়ে কিছুক্ষণ বেসিনের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে লাগলো। আদ্রিতা খেয়াল করলো ওর ঘাড়ে আর গলায় অসংখ্য কামড়ের দাগ, যার জন্য প্রচণ্ড লজ্জা লাগছিল। আবার যখনই মনে হচ্ছিল কামড়গুলোর জুনিয়র বরটা দিয়েছে 2 দিন আগেও যে ওকে ভাবি বলে ডেকেছে, আর কালকে রাতে সেই জুনিয়র দেবরটাই ওকে এত বেশি ভালোবেসেছে। ঈশান আদ্রিতার পূর্বের সম্পর্কের কথাটা মনে হতেই ওর মুখটা কালো হয়ে গেল। আদ্রিতা একটা দোটানার মধ্যে আছে। একবার মনে হচ্ছিল ঈশানকে মেনে নিতে পারবে, আবার পরক্ষণে মনে হয়েছিল হয়তো মানতে পারবে না। আদ্রিতা শাওয়ার নিচ্ছে আর ভাবছে, আচ্ছা, ঈশান কি এখন থেকে রোজ এমন করে আদর দেবে, নাকি কালকে নেশার করে আসছিল বলে ওরকম একটা কাজ করেছে? আদ্রিতা কথাগুলো ভেবে পুরো পাগল হয়ে যাচ্ছে। শাওয়ার নেওয়া শেষ করে বেরিয়ে আসলো। ঈশান এখনো ঘুমাচ্ছে। আদ্রিতা প্রথমবারের মতো একটা শাড়ি পরে রেডি হয়ে নিল। তারপর নিচে আসতেই দেখলো আম্মু আর কাজের লোকটা রান্না করছে। তখন আম্মুর পাশে দাঁড়াতেই আম্মুর দিকে তাকে একটু মুচকি হেসে বলতে লাগলো, কি হলো মামনি, এত সকালে তুমি রান্নাঘরে আসলে যে? আম্মু রোজই তো আসি, তাহলে আজকে আর নতুন কি হলো? কিন্তু আজকে এসব জিজ্ঞেস করছো যে? জিজ্ঞাসা করবো না? কালকে তোমাদের বিয়ে হলো আর তুমি আজকেই রান্নাঘরে চলে এসেছ। আম্মুর কথাতে আদ্রিতার মুখটা কালো হয়ে গেল। মনে পড়ে গেল ঈশানের ভাই আর বউ হয়ে প্রথম যেদিন এই বাড়িতে এসেছিল, পরের দিন সকালেই আজকের মতোই রান্নাঘরে আসছিল। আম্মু ওকে বকা দিয়েছিল। কথাগুলো মনে পড়তেই আদ্রিতার মুখটা কালো হয়ে গেল। আম্মু বিষয়টা বুঝতে পেরে আর কিছু বলল না। আদ্রিতা বলতে লাগলো, আম্মু, প্রথম দিন তো এভাবেই রান্নাঘরে এসেছিলাম, তাহলে আজকে আবার নতুন কি হলো? তাছাড়া এমন না যে আমি এই বাসার নতুন বউ হয়ে এসেছি, তাই রান্নাঘরে আসতে পারবো না। মামনি সেটা ঠিক আছে, কিন্তু কালকেই তো তোমাদের বিয়ে হলো, তুমি এমন করে বলছো কেন? দেখো মামনি, যেভাবেই তোমাদের বিয়েটা হোক, তারপরেও সবেমাত্র বিয়েটা হলো, তাই তুমি আমাদের বাড়ির আবারও সেই নতুন বউ? তাই এরকম ভাবার কোনো কারণ নেই। তুমি রুমে যাও, ঈশানকে ডেকে ওঠাও। ও কি ঘুমাচ্ছে নাকি উঠেছে? আদ্রিতার বারবার মনে হচ্ছে ঠিক এই কথাগুলো আম্মু প্রথমবার ওর বিয়ের পরে বলেছিল, আর আজকেও এমনটা বলছে। আদ্রিতা বেশ কিছুক্ষণ চুপচাপ থেকে রুমে চলে গেল। ঈশান এখনো ঘুমাচ্ছে। আদ্রিতা ওকে আর ডিস্টার্ব করলো না, গিয়ে সোফায় বসলো আর ঈশানের মুখের দিকে তাকিয়ে রইল। ঈশান বারবার বালিশের এপাশ ওপাশ করছে। ওর শরীরে কালকে রাতে আদ্রিতার দেওয়া লিপস্টিকের ছাপগুলো এখনো স্পষ্ট, যার জন্য আদ্রিতাকে বারবার লজ্জায় পড়তে হচ্ছে। আদ্রিতা এক ধ্যানে ওর জুনিয়র বরটার মুখের দিকে কতক্ষণ যে তাকিয়েছিল ঠিক নেই। তারপর হুঁশ ফিরতেই বুঝতে পারলো 9টা বেজে গেছে।
বুঝতেই পারেনি কখন এতটা সময় পার হয়ে গেছে। এরই মাঝে আম্মুর ডাক পড়ল, ওদের নিচে যেতে বলেছে। আদ্রিতা তাড়াহুড়ো করে এসে ঈশানের পাশে বসে ওকে ডাকতে লাগলো। এই ঈশান, ঈশান ওঠো, দেখো কত বেলা হয়ে গেছে। এত বেলা অবধি শুয়ে থাকলে সবাই কি ভাবে বলো? ঈশানের ঘুমটা যেন ভাঙছেই না, তাই আদ্রিতা ওকে একটু জোরে সোরে ধাক্কা দিল। ঈশান তাড়াহুড়ো করে উঠে বসে খেয়াল করলো আদ্রিতা ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়ে আছে। ঈশান কিছু বুঝে ওঠার আগেই আদ্রিতা বলতে লাগলো, কি সমস্যা কি তোমার? সে কখন থেকে ডাকছি, উঠছই না, কি হয়েছেটা কি? হ্যাঁ, এখন তো ভুলে যাবেই। অন্তত এইটুকু তো মনে আছে কালকে আমাদের বিয়ে হয়েছে, নাকি এখন আবার আমাকে ভাবি বলে ডাকবে? আদ্রিতার এরকম কথাতে ঈশানের মনে পড়তে লাগলো কালকে তো ওদের বিয়ে হয়েছে। তারপর বিয়ের পর থেকে রাতে বাসর ঘরে আসা পর্যন্ত কি ছিল সবই মনে পড়তে লাগলো। এখন ঈশানের মাথাটা ঝিমঝিম করছে। বেশ কিছুক্ষণ ওর ভাবি বউয়ের মুখের দিকে তাকিয়ে রইল। আদ্রিতা রাগী মুড নিয়ে বলতে লাগলো, কাল রাতে অনেক নাটক দেখিয়েছো, এখন আর কোনো নাটক দেখাতে হবে না। ওঠো, যাও গোসল করে আসো, আম্মু আমাদের নিচে যেতে বলেছে। কেন গোসল করতে হবে কেন? ঢং না দেখিয়ে একবার ওয়াশরুমে গিয়ে নিজেকে আয়নায় দেখলে বুঝতে পারবে কেন গোসল করতে বলছি। আদ্রিতার কথা বলে মুচকি হাসলো। তখন ঈশান নিজের শরীরের দিকে তাকালো, আর যেটা দেখলো সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। ঈশান চাদরটা একটু শরীর থেকে সরিয়ে দেখলো অসংখ্য লিপস্টিকের ছাপ লেগে আছে, তার উপর শরীরে কিছু নেই। ঈশান সাথে সাথে চাদর দিয়ে নিজেকে ঢেকে ফেললো। আদ্রিতা আবারও একটা ডেভিল হাসি দিতে ঈশান দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। তারপর বেসিনের সামনে দাঁড়িয়ে খেয়াল করলো ওর পুরো শরীরে লিপস্টিকের অসংখ্য ছাপ, ও পুরো লাল হয়ে আছে। ঈশান বলতে আরম্ভ করলো, আল্লাহ, কালকে রাতে কি একটা কাজ করে ফেলেছি। এসব কখন করলাম আমি? আর উনি বা আমার কাছে কখন আসলো? বিয়ে হয়েছিল সেটা মনে আছে। তারপর রুমে যখন আসলাম কেমন যেন মাথাটা ঝিমঝিম করছিল। তারপর তো আর কিছু মনেই নেই। ঈশান অনেকক্ষণ যাবৎ মনে করার চেষ্টা করলো কিন্তু পারল না। তারপর শাওয়ার নিয়ে বের হতে খেয়াল করলো আদ্রিতা ওর জন্য ড্রেস নিয়ে বসে আছে। ঈশান আসতে দেখলো আদ্রিতা ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়ে আছে। ঈশান নিজের দিকে খেয়াল করলো ওর বুকের লোমগুলো থেকে পানি পড়ছে, যার জন্য আদ্রিতার ঘোর লাগা দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। ঈশান একটু লজ্জা পেয়ে গেল আর বলতে আরম্ভ করলো, কি দেখেন এমন করে? কি আর দেখবো, কালকে রাত্রিতে তো সবটাই দেখে নিয়েছি, আর তুমিও সবটা দেখে নিয়েছো। এখন আমার নতুন করে কি দেখার আছে? মানে কি বুঝতে চাইছেন আপনি? আমি কিন্তু কিছু করিনি। তুমিই করেছো, এখন নাটক করে না তো। আচ্ছা, সত্যি করে একটা কথা বলো তো, কালকে রাতে কি খেয়েছিলে? কি হয়েছিল তোমার? ওই রকম মাতলামি করছিলে কেন? আদ্রিতার মুখে এমন কথা শুনে ঈশান ধপাস করে বিছানায় বসে পড়ল। ওর মনে হতে লাগলো যে হয়তো কিছু একটা খেয়েছিল। ঈশান ভাবতে লাগলো কি খেয়েছিল। তারপর হুটহাট করে মনে হতে লাগলো যে রুমে আসার আগে ওর বোন ওকে এক গ্লাস দুধ খাইয়ে দিয়েছিল, আর দুধের সাথে হয়তো কিছু একটা ছিল, কারণ দুধটা খাওয়ার পর থেকে মাথাটা কেমন ঝিমঝিম করছিল ঈশানের মনে হতে লাগলো। শেষ পর্যন্ত ছোট বোনের সাথে এমনটা করলো, তাই ঈশান বেশ কিছুক্ষণ বসে থেকে বলতে লাগলো, আসলে কালকে একটু ড্রিঙ্কস করেছিলাম, ওই জন্য হয়তো এইরকম হয়েছে। ছি, কি বলো এগুলো? তুমি আবার সাইপাস খাওয়া শুরু করেছো কবে থেকে? দেখো, কালকে যেটা করেছো করেছো, ভুলেও কিন্তু আর এসব খেয়ে আমার কাছে আসবে না। আদ্রিতা কথাগুলো রাগী মুড নিয়ে বলল, যার জন্য ঈশানের হুটহাট করে মনে হলো কালকে রাত্রে হয়তো ওদের মাঝে কিছু একটা হয়েছে, নাহলে আদ্রিতা ওর সাথে কেমন অধিকার খাটাতে শুরু করেছে। তার উপর শরীরে লিপস্টিকের ছাপ দেখে ঈশান বুঝে গেছে কিছু একটা হয়েছে, আর যেটা হয়েছে সেটা ঈশান হয়তো মনে করতে পারছে না, কিন্তু খুব গভীর একটা সম্পর্ক ওদের মাঝে স্থাপন হয়েছে। তাই ঈশান বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, ওইগুলো খেয়ে আসবো না, এমনিতে আপনার কাছে আসতে পারি তাই না? বলেই ঈশান একটু মুচকি হাসলো। তখন আদ্রিতা কেমন করে যেন ওর দিকে তাকিয়ে রইল। তো আদ্রিতা লজ্জায় আর কথা বলতে পারল না। ঈশান রেডি হয়ে নিতে চলে যেতে গেলেই আদ্রিতাও পেছন পেছন গেল। তারপর সিঁড়ির কাছে আসতেই দুজনা একসাথে নামলো। দুজন খাবার টেবিলে সামনে আসলো। ঈশান চেয়ার টেনে বসলো, আর আদ্রিতাকে দাঁড়িয়ে থাকতে দেখে আম্মুকে ইশারায় ঈশানের পাশে বসতে বললে আদ্রিতা বসলো। এবার ঈশান খেয়াল করলো ছোট বোন মিহি কেমন করে যেন ওর দিকে তাকিয়ে আছে আর মুচকি মুচকি হাসছে। তখন ঈশান ভাবলো, কি মনে করেছিস আমি কিছু বুঝতে পারিনি? তোর জন্য সব হয়েছে, তুই উল্টাপাল্টা জিনিস খাইয়ে দিয়েছিস আমাকে, আর যার জন্য ভাবির সাথে আমি এরকম একটা কাজ করেছি। কি লজ্জায় পড়তে হলো, যত উনি আমার বউ হোক, কিন্তু প্রথম দিনে এরকম একটা কাজ করে ফেললাম। হয়তো জোরপূর্বক ওনার সাথে সবটা করেছি, যার জন্য উনি এমন রাগ দেখাচ্ছে। তো সবাই খাওয়া শুরু করলে তখন আম্মু বলতে আরম্ভ করলো, আব্বু শোনো,
খাওয়া দাওয়া করে কোথাও বের হতে হবে না। তুমি এক কাজ করো, অদ্রিতা মামনিকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ঘুরে আসো। শ্বশুরবাড়ি কথাটা শুনেই ঈশান বিষম খেলো আর কাশতে আরম্ভ করলো। তখন আদ্রিতা তাড়াহুড়ো করে ওর দিকে এক গ্লাস পানি এগিয়ে দিতে লাগলো। আর মিহি বলতে লাগলো, দেখেছো আম্মু, এমনিতে কত ভালোবাসা, আর তো দিন পড়েই আছে। ভাইয়া, শ্বশুরবাড়ির কথাটা শুনে তুই এমন বিষম খেলি কেন? এতে অবাক হওয়ার কি আছে? আদ্রিতা ঈশানকে পানি খাওয়ানোতে ব্যস্ত ছিল। ঈশান পানিটা খেয়ে মিহির দিকে রাগি চোখে তাকিয়ে রইলেন। তখন আম্মু বলল, আমি বলেছি যে বিয়ের দ্বিতীয় দিন তো শ্বশুরবাড়িতে থাকতে হয়, তাই না? তাহলে যাবে না কেন? ভাবি, তুমি একটু ভাইয়াকে বলো না। অদ্রিতা মামনি কি বলবে, এটা তো স্বাভাবিক বিষয়। বিয়েটা যেভাবেই হোক, এখন ওটাই ঈশানের শ্বশুরবাড়ি, তাহলে যাবে না কেন? অবশ্যই যাবে। ওগো, তুমি বলো না কেন? তোমার ছেলে কিন্তু আমার কথা শুনবে না। যাবে না মানে 100 বার যাবে। আর আব্বু যখন বাসা থেকে বের হবে না, আমি খুব ভালো করে জানি বিয়ের জন্য তুমি এ কয়দিন বাসা থেকে বের হওনি, যার জন্য আশফাস করছো। খাওয়ার দাওয়ার করেই হয়তো বেরোনোর চিন্তা ভাবনা নিয়েছো। কোথাও বেরোতে হবে না, কয়েকদিন আদ্রিতা মামুনিকে সময় দাও, ওদের বাসায় থেকে ঘুরে আসো, তারপর অফিসের কাজটা দেখতে শুরু করবে। আব্বু, অফিসে কাজটা আবার আমি না করলে হয় না? এখন তো পড়ালেখা শেষই করতে পারলাম না। দেখো আব্বু, পড়ালেখা শেষ করতে পারোনি তাতে কি, এখন তো তোমাকে এইসব দায়িত্ব নিতেই হবে। তুমি ছাড়া আর কে আছে বলো দায়িত্ব নেওয়ার মতো? নিহি সবেমাত্র কলেজে পা রাখলো, ওকে কি দায়িত্ব দেব? আর একটা মেয়ে হয়ে এত দায়িত্ব কি করে নেবে? আব্বু, আমি তো বলিনি ছোট বোনকে এসব দায়িত্ব দিতে। মেয়ে হয়ে কেনই বা দায়িত্ব নেবে? তাহলে সেটাই যেন হয়। তোমাকে আব্বু যেটা বলেছে সেটাই শোনো, আর ভাবিকে নিয়ে আজকেই ঘুরে আসবে, কেমন? আমরা খুব শীঘ্রই একটা পুষ্ককে দেখতে চাই, যে আমাকে ফুপ্পি বলে ডাকবে। মিহির এরকম বেফাস কথা শুনে ঈশান আবারও কাশতে আরম্ভ করলো। এবার আদ্রিতা লজ্জা পেয়ে দৌড়ে সেখান থেকে চলে গেল। তখন আম্মু বলতে আরম্ভ করলো, ফাজিল মেয়ে, সবার সামনে কিভাবে কথা বলতে হয় শেখনি, তাই না? আমি আবার খারাপ কি বললাম আম্মু? তোমার কি ইচ্ছে করে না নাতি নাতির মুখ দেখতে? তোমাদের না হয় ইচ্ছে করে না, কিন্তু আমার তো ফুপি হতে ইচ্ছে করে, তাই না? আম্মু, তোমার মেয়েটাকে একটু বোঝাও, কি সব উল্টাপাল্টা কথা বলতে শুরু করে দিয়েছে। ও তো ঠিকই বলেছে, আর কতদিন এভাবে থাকবে? বড়টাকে বিয়ে দিলাম, সে যা করলো, এরপর তো ওর প্রতি থেকে মনই উঠে গেছে। শোনো, বড় ভাইয়ের সাথে আর কোনো যোগাযোগ রাখবে না, আর যদি শুনি ভুলেও ওর সাথে কোনো রকম কথা বলেছো, তাহলে তোমার কপালেও খুব দুঃখ আছে, বলে রাখলাম। ঈশান আব্বুর এমন কথাতে ভাবলো, ওই হারামজাদা যেটা করেছে সেটার পর কখনো কি আমাকে ফোন দিবে ভেবেছো? ওর জন্য আমাকে এই বিয়েটা করতে হয়েছে। আর কালকে রাতে এই পিচি সদানটা আমাকে উল্টাপাল্টা কিছু একটা খাইয়ে ভাবির সাথে যে কি করেছি উনি ভালো জানে। ঈশান খাওয়া দাওয়া শেষ করে আব্বু আম্মুর কথা মতোই রুমে চলে আসলো। খেয়াল করলো ফোনে কথা বলছে। তখন ঈশান বেশ কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। মনে হতে লাগলো ওর আব্বু আম্মুর সাথে কথা বলছে। তো ঘন্টাখানেক পর ঈশান রুমে আসতে দেখলো আদ্রিতা কি যেন একটা ভাবছে। তখন সবাই বসে বলতে লাগলো, আপনার কি মনে হয় বাসায় যেতেই হবে? এখানে মনে হওয়ার কি আছে? আব্বু আম্মু অলরেডি ফোন করে দিয়েছে, বলেছে তোমাকে নিয়ে যেতে। এতে আবার মনে হওয়ার কি আছে? দেখো, আব্বু আম্মুর সামনে কোনো সিন ক্রিয়েট করো না। তাছাড়া বিয়েটা হয়েছে, মেনে নেওয়ার চেষ্টা করো। আদ্রিতার মুখ থেকে এরকম কথা শুনে ঈশান অবাক হয়ে এদিক ওদিক তাকিয়ে রইল। তারপর একটু হেসে বলতে আরম্ভ করলো, এসব আমাকে না বলে নিজেকে বোঝান। আপনি ঠিক থাকলে সব ঠিক। আমি জানি আপনার মেনে নিতে সমস্যা হবে, সেখানে উল্টো আমাকে বলছেন এইগুলো। আপনি কি কখনো আমাকে মন থেকে স্বামী হিসেবে মেনে নিতে পারবেন বলেন? ঈশানের এরকম কথাতে আদ্রিতা মাথা নিচু করে নিল। তাই ঈশান আর ওকে বিব্রত করলো না। দুপুর খাওয়া দাওয়া করে আদ্রিতাদের বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। তারপর পৌঁছে কলিং বেল দিতেই আম্মু দরজা খুলে দিলে দুজনাই আব্বু আম্মুর সাথে বেশ কিছুক্ষণ কথা বলল। আদ্রিতার আম্মু ওকে বলল ঈশানকে রুমে নিয়ে যেতে। দুজনাই রুমে আসলো আর ঈশান বিছানায় ধপাস করে শুয়ে পড়ল। আর আদ্রিতা বলতে লাগলো, কি হলো, শুয়ে পড়লে যে? শরীর খারাপ লাগছে তোমার? বাহ, বরের জন্য এত মন কাঁদে। ভাবতেই পারতেছি না যে কেউ আমার জন্য এতটা কেয়ারিং হতে পারে, এত বেশি টেনশন করে। সবসময় এরকম ভাবে কথা না বললে হয় না? বিয়ের আগেও এরকম ভাবে কথা বলেছো, আর এখনো বলছো। বিয়ের আগে আবার এসব কখন করলাম? তাছাড়া বিয়ের আগে ঘটনা আর এখনকার ঘটনা তো আলাদা, তাই না? তখন আপনি আমার ভাবি ছিলেন আর আমি আপনার দীপর।
আর এখন তো আমরা স্বামী স্ত্রী, তাহলে এইগুলো বলা না বলার মধ্যে অনেক তফাৎ ছিল, তাই না? বিয়ে বিয়ে করছো, বিয়েটা তুমি মানো না? আমি মানি। তাহলে কেন এসব কথা বলছো? হ্যাঁ, আদ্রিতা রাগের মাথায় কথাটা বলে ফেলল, আর মুখ ফসকে বেফাস অবস্থাতে কথাটা বলে ফেলল, যার জন্য নিমিষের মাঝে ঈশানের মুখটা কালো হয়ে গেল। ঈশান ভেবেছিল কালকে রাতে যেটা হয়েছে, এরপর হয়তো আজকে ওকে সব কথা বলা তো দূরে থাক, কখনো ইগনোর করতে পারবে না। এখন ঈশান না চাইলেও আদ্রিতা মনে প্রাণে চাইবেও যেন আদ্রিতার কাছে এসে ওকে এমন করে ভালোবাসে। কিন্তু আদ্রিতার এরকম একটা কথা শোনার পর ঈশান ওর মুখের দিকে তাকিয়ে রইল, তারপর বলতে লাগলো, হ্যাঁ, ঠিকই বলেছেন, আমি চাইলেও তো আর হবে না। আপনাকে তো আমাকে মন থেকে মানতে হবে, জানি না মানতে পারবেন কিনা। আদ্রিতা দেওয়ার মতো উত্তর নেই, তাই চুপ করে ওর মুখে দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। ঈশান বাকিটা বিকাল বেলকনিতে দাঁড়িয়ে ফোন চালিয়ে কাটিয়ে দিল। সন্ধ্যা হতেই আদ্রিতার আব্বু বাসায় আসতে ঈশান গিয়ে ওনার সাথে কিছুক্ষণ কথা বলল। ওরা ঈশানকে অনেকক্ষণ যাবৎ বোঝালো আর বলল আদ্রিতা একটু রাগী, তাই ওকে মেনে নিতে সময় লাগবে। রাতে খাওয়া দাওয়া শেষ করে আবার কিছুক্ষণ আড্ডা দিয়ে ঈশান রুমে আসলো। তারপর খেয়াল করলো আদ্রিতা রুমে এসে শুয়ে আছে। ঈশান বেশ কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বিছানার এক পাশে শুতেই আদ্রিতা উল্টো পাশ ফিরে শুলো। আর আদ্রিতা ভাবতে লাগলো ঈশান এরকম কেন করছে। তারপর কিছুক্ষণ যেতে ঈশান নিজে নিজেই বলতে লাগলো, আপনি ওই দিকে শুয়ে আছেন কেন? আমার দিকে একটু তাকাতে পারেন না? নাকি খুব বেশি লজ্জা পাচ্ছেন আপনি? কেন? তোমাকে দেখে লজ্জা পেতে হবে কেন? তুমি কি বাঘ নাকি ভাল্লুক যে লজ্জা পেতে হবে? না, লজ্জা না পেলে তো এভাবে উল্টো দিকে ঘুরে থাকতে না, তাই মনে হচ্ছে আপনি হয়তো লজ্জা পাচ্ছেন। আচ্ছা, সত্যি করে একটা কথা বলেন তো, আপনি ওই দিকে ঘুরে আছেন কেন? আর এখন তো আমি আপনার স্বামী, আপনি আমার কাছে আসতেই পারেন, আর আমি তো আপনাকে কাছে পেতে পারি, তাই না? ঈশানের এরকম কথাতে আদ্রিতা কিছুক্ষণ চুপ করে রইল। একটা সময় ঈশান একটু এগিয়ে যেতে আদ্রিতা চোখ বড় বড় করে ওর দিকে তাকালো। তখন ঈশান ওকে আলতো করে জড়িয়ে ধরতে আদ্রিতা কেমন যেন নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। তখন ঈশান বলতে লাগলো, কি হলো, নিজেকে ছাড় নিলেন যে? এখন তো আমার অধিকার আছে। যেখানে আমি লজ্জা পাচ্ছি না আপনার থেকে জুনিয়র হয়ে, সেখানে আপনি কেন আমার থেকে দূরে সরে যাচ্ছেন? জানি না, তবে আমার কাছে এগুলো অস্বস্তি লাগছে। আমি এগুলো নিতে পারছি না, জাস্ট অসহ্য লাগছে। তারপরেও তুমি কেন এরকম করছো? আদ্রিতার প্রত্যেকটা কথাতে ঈশান প্রচন্ড পরিমাণে কষ্ট পায়। ও একটু আগাগোড়ায় ইমোশনাল, তাই কিছুক্ষণ চুপ করে থেকে একটু হাসার চেষ্টা করে বলল, কি বলছেন এগুলো? এখন তো আমি আপনার স্বামী, এখন আপনার অস্বস্তি লাগলেও সবটা সহ্য করে নিতে হবে। এমন না যে ভাইয়ার সাথে আপনার সব হয়েছে, যার জন্য আপনি আমার কাছে আসতে পারবেন না, আপনার অস্বস্তি ফিল হবে। ভাইয়ার সাথে আপনার নামমাত্র বিয়ে হয়েছিল, তাহলে সেই সম্পর্কটা ভুলে যেতে পারবেন না কেন? এমন না যে আপনার অন্য কারোর সাথে রিলেশন আছে, যার জন্য আপনি এরকম করে আমাকে সবসময় দূরে সরিয়ে রাখবেন। কি সমস্যা কি আপনার? ঈশানের এরকম কথাতে আদ্রিতা ঠাস করে ওর গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। সাথে সাথে ঈশান উঠে বসলো আর কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে আবার স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, স্বামীর গায়ে হাত তুলেন শেষ পর্যন্ত? হ্যাঁ, হয়তো আপনার থেকে জুনিয়র, কিন্তু স্ত্রীর কাছে স্বামী কখনো জুনিয়র হয় না। তাহলে আপনি আমাকে হাত তুলেন কোন অপরাধে? তোমার সাহস কি করে হয় এসব বাজে বাজে কথা বলার? তোমার কি মনে হয় আমি আর 10টা মেয়ের মতো বাজে, যে বিয়ের পরেও অন্য কারোর সাথে সম্পর্ক রাখবো? ছি, তোমার চিন্তা ভাবনা যে এতটা নীচ, কালকে রাতেই সেটা আমি বুঝতে পেরেছি। কালকে হয়তো নেশার ঘরে এসব করেছো, কিন্তু আজকে যে সজ্ঞানে এগুলো করবে সেটা আমি ভাবতেও পারিনি। আপনি ভুল বুঝছেন কেন? আমি তো আপনার স্বামী, এইসব কথা আমাদের মাঝে হতেই পারে, তাহলে আপনি এটা কেন মেনে নিতে পারছেন না? আচ্ছা, সত্যি করে একটা কথা বলেন তো, আপনি কি বিয়েটা মন থেকে মানতে পারেননি, নাকি আমি আপনার থেকে জুনিয়র বলে আপনি এখনো আমাকে মেনে নিতে চাইছেন না? বলেন। ঈশানের কথাতে আদ্রিতার মনে পড়ে গেল কালকে রাতে তো ঈশান এসব কথা বলেছিল। তার উপর কালকে নিজে থেকে ঈশানকে আটকানোর চেষ্টা না করেও নিজে অনিচ্ছা সত্ত্বেও ওকে নিজের সাথে জড়িয়ে নিয়েছিল। সারা রাত ওকে বুকের সাথে জড়িয়ে নিয়ে ঘুমিয়েছে। তাহলে আজকে একটা দিন যেতে না যেতে ঈশানের সাথে এরকম ব্যবহার করছে। আদ্রিতা ভাবছে ঈশান কি করে এসব বাজে চিন্তা করছে। আদ্রিতা চুপ করে আছে, ঈশান প্রচন্ড পরিমাণে খারাপ লাগলো। ও উঠে গিয়ে ব্যালকনিতে দাঁড়ালো আর চোখ জোড়া বন্ধ করতেই দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। আদ্রিতার মনে হতে লাগলো, না না, এই সময় আমি কি করছি? ওকে ভালোবাসতে না পারি, কিন্তু ওকে কষ্ট দেওয়াটা আমার পক্ষে অন্যায়। তাছাড়া ও হয়তো আস্তে আস্তে আমার প্রতি দুর্বল হচ্ছে। আর কালকেও আমাকে বিয়ে করে নিয়েছে, আমি তো এখন ওর স্ত্রী। তাহলে কি করে ওকে এমন করে গায়ে হাত তুলতে পারলাম? এত ভাবনা চিন্তার পরেও আজকে আমি ওর গায়ে হাত তুললাম।
এটা আমি কি করে করতে পারলাম? অর্ধেক রাত অবধি ঈশান ব্যালকনিতে দাঁড়িয়ে কাটিয়ে দিল। তারপর রুমে এসে কোনো রকম বিছানার একপাশে শুয়ে পড়ল। সকালে ঈশানের ঘুম ভাঙতেই খেয়াল করলো আদ্রিতা ওর বুকে মুখ গুজে শুয়ে আছে। এমন কিছু দেখে ঈশান অবাক চোখে ওর দিকে তাকিয়ে রইল। তারপর আদ্রিতার ঘুম ভাঙলো, দেখলো ঈশান ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আদ্রিতা তাড়াহুড়ো করে উঠে বসলো। ঈশান বলল, এত লজ্জা পাওয়ার কি আছে? নিজের স্বামীর বুকে তো মাথা রেখে ঘুমিয়েছিলেন, তাহলে লজ্জা পাওয়ার কি আছে? দেখেন, এখন থেকে হয়তো আপনার একটু সমস্যা হবে আমাকে মেনে নিতে, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তাই এত লজ্জা পাওয়ার কিছুই নেই। আদ্রিতা কিছু না বলে ওয়াশরুমের দিকে চলে গেল। ঈশান মুচকি মুচকি হাসতে লাগলো। এভাবে পুরো ৫-৬টা দিন আদ্রিতার বাসায় ওর আব্বু আম্মুর কথাতে কাটিয়ে বাসায় ফিরল। বাসায় ফিরে একটা দিন রেস্ট নিয়ে আব্বু ঈশানকে অফিসে যেতে বলল। তো পরদিন সকাল থেকে অফিসে যাবে ভেবে ঈশান তাড়াতাড়ি শুয়ে পড়ে। একটু পর আদ্রিতা এসে পাশে শুতে ঈশান ওর দিকে ফিরল। সাথে সাথে আদ্রিতা একটু সরে যেতে গেলে ঈশান ওকে টান দিয়ে নিজের কাছে টেনে নিল। তারপর ওকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরতে আদ্রিতা ওকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে ঈশান বলতে লাগলো, ভালো না বাঁচতে পারেন, ইগনোরটা অন্তত করিয়েন না। সেদিন রাতের পর থেকে আমি আপনার স্পর্শগুলো এখনও ফিল করতে পারি। আপনি আমাকে ভালো না বাসেন, কিন্তু আমি আপনাকে যেমন করে ভালোবাসতে চাই আমাকে তেমন করে সুযোগ করে দেন। আমি কি সেই সুযোগটা পাবো না আপনার থেকে? আদ্রিতা তারপরও ঈশানকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে ঈশান বুঝতে পারলো ওর অস্বস্তি ফিল হচ্ছে। তাই ঈশান ওকে ছেড়ে দেয়। আদ্রিতা কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে বিছানা ছেড়ে উঠে গেল। এবার ঈশানের নিজের উপরই রাগ হচ্ছিল। তখন উঠে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিল। তারপর বাসা থেকে বেরিয়ে যেতে গেলে আদ্রিতা ওকে কয়েকবার ডাকলো। ঈশান দাঁড়ালো না। খুব রাগ হচ্ছে আজকে। যে মেয়েটাকে বিয়ে করলো সে হয়তো ওর ভাবি ছিল, কিন্তু এখন তোর বউ, তাহলে আব্বু আম্মুর কথা দিয়ে তাকে মেনে নেওয়ার চেষ্টা করাটা কি ওর জন্য অপরাধ ছিল? কথাগুলো ভাবতেই খুব রাগ হচ্ছিল। সারাটা রাতে সানার বাসায় ফিরল না। অন্যদিকে টেনশন হচ্ছিল যে এমন করে ওকে ইগনোর করাটা ঠিক হয়নি। পরদিন সকালে ঈশান বাসায় ফিরতেই কলিং বেল দিতেই আদ্রিতা তাড়াহুড়ো করে উঠে গিয়ে দরজা খুলে দিল। এমন কিছু দেখে শুনে ঈশান অবাক হয়ে গেল। আর ঈশানকে কোনো প্রশ্ন করার আগেই ও রুমের দিকে চলে গেল। ওর পেছন পেছন গেল ঈশান। গিয়ে কোনো রকম বিছানায় গিয়ে গা এলিয়ে দিতে আদ্রিতা বলতে লাগলো, এই, সারাত কোথায় ছিলে? তুমি আমাকে কতবার কল করেছি, একবারও দেখেছো? যেখানে থাকি আপনাকে অত টেনশন করতে হবে না, এত ভালোবাসা দেখাতে হবে না। যেটা সত্যি নয় সেটা দেখে কি লাভ বলেন? ঈশানের কথাতে আদ্রিতা মাথা নিচু করে নিল। ঈশান কিছুক্ষণ চুপ করে রেস্ট নিয়ে তারপর অফিস টাইম হতেই কোনো রকমে রেডি হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ল। আর আদ্রিতাকে একটাবার বলেও গেল না, যার জন্য ওর মন খারাপ হলো। আবার পরক্ষণে মনে হলো ও তো ঈশানকে কাছে আসতেই দিতে চায় না, তার উপর স্বামী হিসাবে মানে না। সেদিন রাতে হয়তো জোর করে আমার কাছে এসেছিল, কিন্তু সেদিনের পর থেকে আর ঈশানকে তেমন করে কাছে টেনে নিতে পারেনি। ওই রাতেই ওদের মাঝে যা হয়েছিল, তারপর আর কখনো ঈশান ওকে জোর করেনি কিংবা আদ্রিতার কাছেও আসেনি। ঈশান অফিসে গিয়ে কোনো কাজে মনোযোগ দিতে পারছিল না। বারবার আদ্রিতার করা অবহেলার কথাগুলো মনে হচ্ছিল। ঈশান চুপচাপ বসে রইল। তারপর দুপুর টাইম হতেই অফিস ছেড়ে বেরিয়ে গেল। কিছুক্ষণ একটা নদীর পাড়ে বসে একা একা কথাগুলো ভাবলো। মাঝে ঈশানের বন্ধু রাজ ওকে কল করলো। তখন রিসিভ করে বলতে লাগলো, নদীর পাড়ে আছি, চলে আয়, আর প্রশ্ন করিস না। ঈশান কলটা কেটে দিল। তো 15 মিনিট পর রাজ আসলো। ঈশান অন্যমনস্ক হয়ে বসে আছে, গায়ে অফিসের ড্রেস। রাজ গিয়ে ঈশানের পাশে বসলো। ঈশান একবার ওর দিকে তাকালো। তখন রাজ বলতে আরম্ভ করলো, বুঝতে পারছি কোন এক কারণে মন খারাপ, তো বল মন খারাপের কারণটা কি ভাবি? ঈশান হ্যাঁ সুযোগে উত্তর দিল। তখন রাজ চুপ করে থেকে আবারও জিজ্ঞাসা করলো, চুপ করে থাকিস না, যেটা হয়েছে সেটা আমাকে বল। আমি জানি ভাবি হয়তো তোকে মেনে নিতে সময় নেবে, একটু ইগনোর করবে, তার জন্য মন খারাপ করে থাকলে হয়? তোকে একটু বেশি ভালোবাসে দেখাতে হবে, তুই যদি মন খারাপ করে থাকিস কিংবা রাগ করে বাবির থেকে দূরে সরে যাস, তাহলে দেখবি কখনই তোরা এক হতে পারবি না। ঈশান বিয়ের রাতের ঘটনাগুলো রাজকে খুলে বলল। তারপর থেকে ওকে ইগনোর করছে, সবটাই বলল। আগে তো যেটুকু দেবর হিসেবে কথা বলতো, এখন তার অর্ধেকটুকুও বলে না। কথাগুলো ভাবলেই ঈশানের খারাপ লাগে। এবার রাজ বলতে লাগলো, এই সামান্য বিষয় নিয়ে মন খারাপ করে থাকলে হবে? তোকে বাবির কাছে যেতে হবে, জোর করে হলো ভালোবাসাটা বোঝাতে হবে। হয়তো তোর বড় ভাইয়ের বউ ছিল, এই জন্য এখনও তোকে মেনে নিতে সময় লাগবে, কিন্তু সেদিন রাতে তো তোকে বাধা দিতে পারেনি। তুই তো বুঝতে পেরেছিস তোদের মাঝে কিছু একটা হয়েছে, তাহলে সমস্যা কোথায়? তুই আরও চেষ্টা কর, ওনাকে বারবার কাছে টেনে নে। তারপর তোর স্পর্শগুলো যখন ওনার কাছে অনেক বেশি ভালো লাগবে, তখন তোকে দূরে সরাতে পারবে না।
হয়তো লজ্জার কারণে তোকে কাছে টানতে পারছে না, কিন্তু তুই যখন ওনার কাছে যাবি তখন তোকে দূরে সরিয়ে দিতে পারবে না। রাজের সাথে ঈশান অনেকক্ষণ যাবৎ আড্ডা দিল, তারপর বিকেল হতেই বাসায় চলে গেল। বাসায় ফিরে ফ্রেশ হয়ে রুমে আসলো। ব্যালকনিতে আদ্রিতা দাঁড়িয়ে আছে। ওকে দেখে ঈশানের মাথায় একটু শয়তানি বুদ্ধি চাপলো, আর রাজের কথায় মনে হতে লাগলো। উনি যতই আমাকে ইগনোর করুক তাতে কি, একটা সময় তো দেবর ছিলাম, ওই জন্য হয়তো রাজের কথাটা ঠিক যে আমাকে কাছে নিতে চাইছে না, কিন্তু কতদিন দূরে সরিয়ে রাখতে পারে সেটাও আমি দেখে নিব। ঈশান মুচকি মুচকি হাসছে আর কথাগুলো ভাবছে। এর মাঝেই খেয়াল করলো বাতাসে শাড়িটা আদ্রিতার পেটের উপর থেকে সরে যাচ্ছে, যার জন্য ওর উন্মুক্ত কোমরটা বেশ ভালোভাবে দেখা যাচ্ছে। ঈশান নিজেকে আটকে রাখতে পারলো না, আদ্রিতার কাছে গিয়ে দাঁড়ালো। তারপর পেছন থেকে জাপটে জড়িয়ে ধরে ওর পেটের উপর 2 হাত রেখে তারপর চুলে মুখ গুজে দিল। আদ্রিতার সাথে সাথে চমকে উঠল। তারপর ঈশানকে ছাড়িয়ে নিয়ে ওর দিকে একবার তাকাতে ঈশান হুটহাট করে ওর কপালে একটা চুমু দিয়ে দিল। তারপর আবারও ওইভাবে পেছন থেকে জড়িয়ে ধরতে আদ্রিতা বলতে লাগলো, ঈশান, কি 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 করছো কি? প্লিজ ছাড়ো আমাকে। আর কতবার নিজেকে ছাড়িয়ে নেবেন, আর কতবারই বা নিজেকে আমার থেকে দূরে সরিয়ে দিবেন বলেন? আমি কি আপনার ভালোবাসাটা কখনোই পাবো না? আপনি আমাকে ভালো না বাসেন, আমি তো বাসি। আমাকে নিজের মতো করে বাঁচে দেন। স্বামী কষ্ট পেলে সেই কষ্টটার জন্য স্ত্রীকে ওপরওয়ালার কাছে কিন্তু জবাবদিহিতা করতে হবে, সেইটা জানেন তো। তাই আমাকে দূরে সরানোর চেষ্টা করবেন না, তাতে আমি কষ্ট পাবো। ঈশান, বোঝার চেষ্টা করো। আমি জানি আপনি আমাকে স্বামী হিসেবে মানেন না, আমাকে বিয়েটা করতে চাইছিলেন না। আমি তো আপনাকে এখন ভালোবেসে ফেলেছি। বিয়ের প্রথম দিন আনতে আমি ওই রকম উল্টাপাল্টা জিনিস খেয়ে এসে আপনাকে যেমন করে স্পর্শ করেছি, সেই কথাগুলো তো আমি ভুলে যেতে পারছি না। আমার ওই রকম স্পর্শটা আবারও চাই। তাহলে কেন আমাকে দূরে সরিয়ে দেন? আদ্রিতা কিছু বলতে গিয়েও পারল না। আর ঈশান ওর মনের অব্যক্ত অনুভূতিগুলো আদ্রিতাকে জড়িয়ে ধরে রেখে প্রকাশ করলো। আদ্রিতা বেশ অস্বস্তি লাগছিল। ঈশান সেটা বুঝতে পেরে ওকে ছেড়ে দিল আর বলতে লাগলো, একটা কথা কি জানেন তো, একদিন ভাইয়ার ভালোবাসার জন্য আপনি ছটফট করেছেন, আর এখন তার ছোট ভাই আপনাকে ভালোবেসে তো খুব বেশি কাছে পেতে চাইছে, ভালোবাসা উজাড় করে দিতে চাইছে। সেটা আপনার সহ্য হচ্ছে না, সেটা আপনি তুচ্ছ ভাবছেন। কিন্তু যখন খুব বেশি দূরে চলে যাব তখন দেখবেন এই ভালোবাসাটাই আপনার কাছে অমূল্য হয়ে যাবে। খুঁজে পাবেন না আমাকে। এই স্পর্শগুলো তখন মনে করে দেবে আপনার এই জুনিয়র বর আপনাকে কতটা ভালোবাসতো। ঈশান আদ্রিতার কাছে আসার চেষ্টা করে আর ও ঈশানকে এমন করে দূরে সরিয়ে দেয়। তো এভাবে পুরো একটা মাস কেটে গেল। এর মাঝে ঈশান যতবার আদ্রিতার কাছে যাওয়ার চেষ্টা করেছে, আদ্রিতা ততই ওকে ইগনোর করেছে। আর এই একটা মাসে ঈশান বেশ কয়েকবার আদ্রিতার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে। কারণ ঈশান এখন কষ্ট পেলেই নেশা করে বাসায় ফিরে, যার জন্য আদ্রিতা ওকে আটকে রাখতে পারে না। আর মিহিও ঈশানের সাথে আর আদ্রিতার বিষয়টা বুঝতে পেরে কয়েকবার ঈশানকে ওইসব উল্টাপাল্টা ওষুধ খাইয়ে দিয়েছে। আর ঈশানও সেই মাতলামি করে আদ্রিতাকে জোরপূর্বক ভালোবেসে ভরিয়ে দিয়েছে, যার জন্য আদ্রিতা চাইলেও আর ঈশানকে আটকে রাখতে পারেনি। তো বেশ কয়েকটা দিন পরের ঘটনা, দুপুরের দিকে ঈশান বাসায় আসে। দেখে আদ্রিতা কার সাথে যেন হেসে কথা বলছে। ঈশান বেশ কিছুক্ষণ ওর সাথে কথা বলার চেষ্টা করলে যখন আদ্রিতা কোনো রেসপন্স করছিল না, তখন ঈশানের বেশ খারাপ লাগলো। অন্যদিকে আদ্রিতা জানে ঈশানকে যদি একটু সুযোগ দেয় তাহলে ও দুষ্টুমি করতে শুরু করবে। এমনিতেই তো আর ঈশান অফিস থেকে ফিরে আসেনি, তাই আদ্রিতা ঈশানকে কোনো পাত্তা দিল না। ওর প্রচণ্ড পরিমাণে রাগ হয়ে গেল। কন্ট্রোল করতে না পেরে টেবিলের উপরে থাকা একটা কাচের গ্লাস নিয়ে দেয়ালে ছুঁড়ে মারল, তারপর বাসা থেকে বেরিয়ে গেল। ঈশানের এরকম রাগান্বিত চেহারা দেখে আদ্রিতা ভয় পেয়ে গেল। ঈশানের প্রচণ্ড পরিমাণ খারাপ লাগলো। ভাবলো যে মানুষটাকে এত বেশি ভালোবাসে, সে ওকে এরকম করে ইগনোর করছে। তো সারাটা দিন ঈশান আর বাসায় ফিরল না। রাত 12টার দিকে যখন মাতাল অবস্থায় বাসায় ফিরল, তখন দরজা খুলতেই ঈশান খেয়াল করলো আব্বু, আম্মু, মিহি আর আদ্রিতা ডাইনিং রুমে বসে আছে। ঈশান ঝুলতে ঝুলতে রুমের দিকে যেতে গেলে আদ্রিতা ওর কাছে আসলো। তারপর ওকে ধরতে গেলে ঈশান বলল, ঈশানের এরকম কথা শুনে আব্বু, আম্মু আর মিহির বুঝতে বাকি রইল না যে আদ্রিতা এখনো ঈশানকে মেনে নিতে পারেনি, যার জন্য ঈশান প্রায় ড্রিঙ্কস করে আসে। মিহি বিষয়টা খেয়াল করে কয়েকবার আব্বু আম্মুকে বললে ওরা বিশ্বাস করেনি, কিন্তু আজকে স্বচক্ষে দেখার জন্যে ওরা ডাইনিং রুমে বসেছিল। ঈশানের মুখ থেকে এমন কথা শুনতে আদ্রিতা মাথাটা নিচু করে ফেলল। আব্বু আম্মু ভেবেছিল আদ্রিতা হয়তো বিষয়টা মেনে নিয়েছে, কিন্তু এখনও যে ঈশানকে এত বেশি ইগনোর করে সেটা ভাবতেও পারেনি। ঈশান পড়ে যেতে নিলে আদ্রিতা আবার ওকে ধরতে লাগলো। ঈশান ওকে ছাড়িয়ে নিল আর বলতে লাগলো, একদম ছোবেন না আমাকে। আপনি আমাকে একটুও ভালোবাসেন না, দরকার নেই আপনার ভালোবাসার। কেন বিয়ে করেছিলেন আমাকে? আমি তো অন্য একটা মেয়েকে বিয়ে করতে পারতাম, তাকে অনেক ভালোবাসতে পারতাম। তাহলে কেন আপনি আমার লাইফে আসলেন?
যেদিন থেকে আপনার সাথে বিয়ের কথা চলছে সেদিন থেকে আমি আপনাকে নিয়ে ভাবতে ভাবতে ভালোবেসে ফেলেছি। শুধু আপনাকে বোঝাতে পারলাম না কতটা ভালোবাসি। ঈশান, তুমি ড্রিঙ্কস করেছো? প্লিজ রুমে চলো। দেখো, উল্টোপাল্টা কথা বলো না, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলবো। কি বোঝাবেন আপনি আমাকে? কিচ্ছু বোঝাতে হবে না। আপনি আমাকে যতটা পিচ্ছি মনে করেন আমি অতটা পিচ্ছি নই। আমি আপনার বর, সবটাই জানি। স্বামীর ভালোবাসা আমি আপনাকে দিয়েছি, আর আপনি আমাকে বারবার দূরে সরিয়ে দিয়েছেন। দরকার নেই আর আমাকে এইরকম করে সাহায্য করার। অনেক দয়া করেছেন আমার ওপর, আর করতে হবে না। আপনি কালকেই বাসা চলে যাবেন। আমার সাথে আর আমার পরিবারের সাথে আপনাকে আর থাকতে হবে না। ঈশান কথাগুলো বলেই নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে আদ্রিতা জোরপূর্বক ওকে রুমে নিয়ে শুইয়ে দিতে গেলেই ঈশান হঠাৎ করে ওকে জড়িয়ে ধরল। আদ্রিতা টাল সামলাতে না পেরে ঈশানকে নিয়ে বিছানায় পড়ে গেল। ঈশান উপরে আর আদ্রিতা নিচে। দুজনেই বিছানায় পড়তেই আদ্রিতার ঠোঁটের সাথে ঈশানের ঠোঁট জোড়া লেগে গেছে। ঈশান আদ্রিতার মিষ্টি ঠোঁটের ছোঁয়া পেতেই রেসপন্স দিতে আরম্ভ করলো। আদ্রিতা নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে ঈশান ওকে নিজের সাথে শক্ত করে চেপে ধরে কিস করতে আরম্ভ করলো। তারপর আস্তে আস্তে পুরো আদর করে ভরিয়ে দিতে লাগলো। আর বাকি রাতটা জুড়ে আদ্রিতার অনিচ্ছা সত্ত্বেও ঈশান ওকে ভালোবাসার আদরে আদরে ভরিয়ে দিল। তো পরদিন সকালে উঠে ঈশান ফ্রেশ হয়ে নেয়। তারপর নেশা কাটলে রাতের কথা মনে পড়তেই নিজের ভেতর খারাপ লাগা কাজ করে। যে মেয়েটা ওকে ভালোবাসতে পারবে না তার সাথেই ও জোর করে এসব করে ফেলে বারবার। ঈশান ইচ্ছা হয় না আদ্রিতার ইচ্ছার বিরুদ্ধে এসব করতে, কিন্তু আবার কখনো খুব বেশি রাগ হলে আদ্রিতাকে জোর করে কাছে টেনে নেয়। কারণ ঈশানের বন্ধুরা ওকে তেমনটাই বলে, যার জন্য ঈশান আর থাকতে পারে না। তার উপর যবে থেকে আদ্রিতাকে স্পর্শ করেছে তবে থেকে ঈশান ওকে কাছে পাওয়ার জন্য পাগল হয়ে উঠেছে। তো আদ্রিতা মুখ ভার করে রুমে বসে আছে, তখন ঈশান এসে ওর পাশে বসলো। তখন আদ্রিতা একবার ওর দিকে তাকালো। ঈশান বলতে লাগলো, কালকে রাতের জন্য সরি। আর শুধু কালকে রাতে নয়, আপনার লাইফটাকে এভাবে নষ্ট করে দেওয়ার জন্য আমি সরি। হয়তো সরি বলাটা এসবের জন্য অনেক কম। আসলে আমি বুঝতে পারিনি আপনি এতগুলো দিনও আমাকে মেনে নিতে পারবেন না, হয়তো আর কখনোই মানতেও পারবেন না। আচ্ছা, আপনি একটা কাজ করতে পারেন, বাসা চলে যেতে পারেন। এখানে থাকলে তো আমি আপনাকে প্রতিনিয়ত টর্চার করব। এখন সজ্ঞানে বলছি আপনি বাসা চলে যান। আর আমি কখন আপনার সাথে কি করে ফেলি তার তো ঠিকই নেই। আর যেটা হয়েছে তার জন্য আমি আপনার কাছে মাপ চাইছি। প্লিজ আপনি এগুলো মনে রাখবেন না। ঈশান কথাগুলো বলেই বাসা থেকে বেরিয়ে গেল। আব্বু আম্মু মিহি নিচে বসেছিল। ঈশানকে বেরিয়ে যেতে দেখে মিহি বারবার ওকে ডাকলো, তারপরও ঈশান শুনল না। তো পুরোটা দিন ঈশান বাইরে কাটিয়ে বাসায় আসলো। তারপর আসতে দেখলো আদ্রিতা বাসাতে নেই, যার জন্য ঈশান একবার আব্বু আম্মুকে জিজ্ঞাসা করতে গিয়েও জিজ্ঞাসা করলো না। তারপর খাবার টেবিলে গিয়ে বসতে আম্মু কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে রইল। আজকে ঈশান সন্ধ্যার দিকে বাসায় ফিরে আসছে। সবাই ওর দিকে তাকিয়ে আছে দেখে বলতে লাগলো, এমন করে তাকিয়ে থাকার কি আছে? আমি কোনো এলিয়েন নাকি যার জন্য তোমরা এমন করে তাকিয়ে আছো? তো এইভাবে 4-5টা দিন কেটে গেল। ঈশানে কয়েকটা দিন আর আদ্রিতাকে কলও করলো না, আর ওকে আনতেও গেল না। অন্যদিকে আদ্রিতা এখন মন খারাপ করে বসে থাকে। আদ্রিতা কয়েকটা দিন ধরে ভেবেছে ঈশানকে কেন মানতে পারছে না, ও পুরো একটা দোটানার মধ্যে আছে। এভাবে আরও কয়েকটা দিন কেটে যেতে ঈশান সিদ্ধান্ত নিল ব্যবসায়ের কাজে বাইরে চলে যাবে। কয়েকটা দিন বাইরে থেকে ঘুরে আসলে হয়তো আদ্রিতার মায়াটা কাটাতে পারবে, কারণ ওকে যতবার স্পর্শ করেছে সেই স্পর্শগুলো ঈশানের মনে গেঁথে গিয়েছে। তাই ঈশানের বেহায়া মনটা বারবার আদ্রিতার কাছে ছুটে যেতে চায়, কিন্তু তারপরেও নিজেকে আটকে রাখে। খুব বেশি কষ্ট হয় যাকে ভালোবাসে তাকে ছেড়ে দূরে থাকতে, কারণ মানুষটাকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছে। ওদের মাঝে আগে কি সম্পর্ক ছিল, বিয়ের আগে ওরা কি ছিল, কে কাকে কেমনভাবে দেখেছে সেটা নিয়ে ঈশান ভাবে না। ঈশান আদ্রিতাকে ভালোবাসে সেটা ওর কাছে শেষ কথা, যেই ভাবা সেই কাজ। ঈশানের মনে এক প্রকার আকাশ সমান কষ্ট নিয়ে 2 দিন পরে ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেয়। তারপর সেখানে প্রায় 1টা মাস ব্যবসায়ের বাহানা দিয়ে পড়ে রইল। এর মাঝে আদ্রিতার সাথে ঈশানের কোনো কথা হয়নি, না ঈশান ওর সাথে কোনো কথা বলার চেষ্টা করেছে। অবশ্য বেশ কয়েকবার বাসা থেকে জিজ্ঞাসা করেছে আদ্রিতার সাথে কথা হয়েছে কিনা। ঈশান অতবার বিষয়টা এড়িয়ে গেছে। ঈশান এখন আর চায় না যে মেয়েটা ওকে ইগনোর করে, ওকে বোঝার চেষ্টাও করে না, তাকে নিয়ে অন্তত আর ভাবতে। দিনে কাজে ব্যস্ত থাকায় হয়তো আদ্রিতার কথাগুলো মনে পড়ে না, কিন্তু প্রত্যেক রাতে ওর কথা মনে পড়ে যায়। সেদিন রাতে ঈশান আদ্রিতাকে স্পর্শ করেছিল, কথাগুলো ভাবলেই বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যায়। এভাবে পুরো 1.5টা মাস ঈশান ব্যাংককে কাটিয়ে তারপর সব কাজ শেষ করে বাসায় ফিরে। আর ওদের বিয়ে হয়ে গেছে, প্রায় 3 মাস কেটে গেছে।
তো সেদিনের পর থেকে আদ্রিতা ঈশানের সাথে কোনো যোগাযোগ করার চেষ্টাও করেনি, আর খোঁজ খবর সেটা তো দূরে থাক। ঈশান মাঝে মধ্যে খেয়াল করেছে আদ্রিতা অনলাইনে অ্যাক্টিভ আছে, তারপর আর ওকে কোনো মেসেজ করেনি। অন্যদিকে আদ্রিতা ঈশানকে নিয়ে ভাবে না, সেটা ঈশান খুব ভালো করে বুঝে গেছে। বাসায় আসার পর যখন আব্বু আম্মু জিজ্ঞাসা করেছিল আদ্রিতার সাথে কথা হয়েছিল কিনা, তখন ঈশান বলেছিল, আম্মু সবে মাত্র বাসায় আসলাম আর এইসব কথা জিজ্ঞেস করতে শুরু করে দিয়েছো। এমন না যে তোমরা বিষয়টা জানো না, তাহলে এত কেন জিজ্ঞেস করতে হবে? আব্বু, তুই এভাবে কথা বলছিস কেন? আমি তো শুধুমাত্র জিজ্ঞাসা করলাম, তুই রেগে যাচ্ছিস কেন? দেখো আব্বু, আমি রাগ করছি না। এই সামান্য বিষয় যার সাথে আমার পুরো 2 মাস যাবৎ যোগাযোগ নেই, তার সম্পর্কে আমি কি করে বলবো? তোমরা তো একবার খোঁজ খবর নিয়ে দেখতে পারতে, নাকি আমার মতো রাগ করে খোঁজ খবর নেওয়াটা বন্ধ করে দিয়েছো? সবাই চুপ করে আছে, তাই ঈশান কথা না বাড়িয়ে রুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে রেস্ট নিতে লাগলো। এভাবে আরও কয়েকটা দিন কেটে গেল। ঈশান অফিসে বসে আছে, এর মাঝে আদ্রিতার বাসার নাম্বার থেকে কল আসলো। বেশ কিছুক্ষণ পর বাজার পর ঈশান রিসিভ করলে ওপাশ থেকে আদ্রিতার আম্মু বলতে আরম্ভ করলো, আপু, কোথায় তুমি? কেন আম্মু, কোনো সমস্যা হয়েছে? আপনি এইভাবে কথা বলছেন কেন? আপনার কন্ট্রাক্ট কেমন যেন শোনাচ্ছে। কোনো সমস্যা হয়েছে আমাকে বলেন। আব্বু, তোমার বউ তো মাথা ঘুরে পড়ে গেছে, একটু আসতে পারবে তুমি? আদ্রিতা সম্পর্কে এরকম কথা শোনার সাথে সাথে ঈশানের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ঈশান উঠে দাঁড়ালো আর বলতে আরম্ভ করলো, আম্মু কী সব বলো? কখন হয়েছে আর কিভাবে বলো? ও এখন কেমন আছে? এখন ভালো আছে, ডক্টর ইঞ্জেকশন পুশ করে দিয়েছে আর বলেছে ও প্রেগনেন্ট। তুমি কি একটু আসতে পারবে আব্বু? আদ্রিতা প্রেগনেন্ট কথা শোনার সাথে সাথে ঈশানের হাত থেকে ফোনটা পড়ে গেল। ওর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে আরম্ভ করলো। ঈশান চেয়ারটায় বসে পড়ল। অন্যদিকে আদ্রিতার আম্মু ঈশানের কোনো রেসপন্স না পেয়ে কলটা কেটে দিল। ঈশান 5 মিনিট পর তাড়াহুড়ো করে অফিস থেকে বেরিয়ে গেল। তারপর আব্বু আম্মুকে ফোন করে দিতেই ওরা বিষয়টা জানতে পেরে অনেক খুশি হলো। আধা ঘন্টার মধ্যে ঈশান আদ্রিতার বাসায় আসতেই তারপর দৌড়ে ওর রুমে গেল। আদ্রিতা বিছানায় আধা শোয়া হয়ে বসে আছে। ঈশানকে দাঁড়িয়ে থাকতে দেখে আদ্রিতার আম্মু রুম থেকে বেরিয়ে গেল। ঈশান গুটি গুটি পায়ে গিয়ে আদ্রিতার সামনে দাঁড়ালো। আদ্রিতা একবার ওর দিকে তাকিয়ে লজ্জা পেয়ে মাথাটা নিচু করে নিল। লজ্জায় আদ্রিতার গালগুলো লাল বর্ণ ধারণ করেছে। আদ্রিতা একদম জড়সড় হয়ে গেছে ঈশানকে দেখেই, আর চোখগুলো কেমন যেন বন্ধ করে নিয়েছে। ঈশানের সেদিকে কোনো খেয়াল নেই। ও তাড়াহুড়ো করে আদ্রিতার সামনে বসলো। আদ্রিতা কিছু বুঝে ওঠার আগে ঈশান ওর একটা হাত 2 হাতের মুঠোয় নিল। আদ্রিতা ভাবলো ঈশান হয়তো এখন ওকে বুকের সাথে জড়িয়ে ধরবে কিংবা হাতে চুমু দিবে, কিন্তু ঈশান ওর ধারণাটা ভুল করে দিল। এখন কেমন আছো? ঈশানের কথাতে আদ্রিতা ওর দিকে তাকালো। খেয়াল করলো ঈশানের চোখে পানি টলমল করছে। লজ্জায় আদ্রিতার মাথা নেই হাসিসূচক উত্তর দিতেই ঈশান আবারও বলতে লাগলো, জানি আমার সাথে কথা বলার কোনো ইচ্ছে আপনার নেই, কিন্তু দেখো আমি তো কোনো অন্যায় করিনি, তোমাকে ভালোবেসেছি। আর এই বেবিটা তো তোমার আমার দুজনই, তাই না? আমি বুঝতে পারছি না কি বলবো। এই সিচুয়েশনে আমার না খুব কষ্ট হচ্ছে আর প্রচণ্ড পরিমাণে ভয়ও লাগছে। মনে হচ্ছে তুমি এই বেবিটা নিয়ে খুশি নও। ঈশানের এরকম কথা শুনে আদ্রিতা অসহায়ভাবে ওর দিকে তাকালো। তখনও আবারও বলতে আরম্ভ করলো, আচ্ছা, রাগ অভিমান যদি তোমার আমার ওপর থাকে সেটা তুমি আমার ওপরে দেখিও, তারপর ভুলে ওই বেবিটার কোনো ক্ষতি করো না। ও তো আমার একার বেবি নয়, বলো তোমারও। তাই প্লিজ ওর কোনো ক্ষতি করো না। আর আমি কথা দিচ্ছি, তুমি ওকে যদি রাখতে না চাও তাহলে এই পৃথিবীতে আসার সাথে সাথে আমি তোমার কাছ থেকে ওকে নিয়ে অনেক দূরে চলে যাব। তারপরও আমার বেবিটার কোনো ক্ষতি করো না প্লিজ। ঈশান কথাগুলো বলেই কান্না করে দিল। ওর চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। আদ্রিতা ভাবতেও পারেনি এমন একটা দিনে ঈশান এমন একটা কথা বলবে। ওর এমন কথা শুনে আদ্রিতা অবাক হয়ে গেল। তারপর বলতে আরম্ভ করলো, ঈশান, এসব কি বলছো তুমি? আমি বেবির ক্ষতি করে দিব মানে? তুমি আমাকে এতটা বাজে ভাবতে পারছো? ছি, তুমি এসব কি করে বলতে পারছো? আপনি তো আমাকে স্বামী হিসেবে মানেন না, এই বিয়েটাকেই মানেন না। আজকে 3টা মাস হয়ে যাচ্ছে, আপনি একটাবার নিজে থেকে আমার খোঁজ খবর নেননি। 2টা মাস হয়ে গেল, আমাদের মাঝে কোনো যোগাযোগ নেই। আমি জানি আপনি আমাকে স্বামী হিসেবে মানতে পারেননি, ওই জন্য আমার থেকে দূরে সরে থাকার চেষ্টা করেছেন। আমি একবার বলতেই আপনি বাসা চলে আসতেন, কিন্তু দেখেন 1টা মাস তো আমরা সাথে ছিলাম। আর এই বেবিটা যে আমি এটা খুব ভালো করে জানি। তাছাড়া আপনি যে ওকে মন থেকে মানতে পারবেন না সেটা আমার জানতে বাকি নেই। তাই প্লিজ অন্তত ওর কোনো ক্ষতি করিয়েন না। ছি ঈশান, তুমি এসব কি করে চাইছো? তোমাকে আমি মেনে নিতে পারিনি, কিংবা বিয়েটা মন থেকে মানতে পারিনি।
তার জন্য আমাদের বেবিটাকে আমি নষ্ট করে দেব? ওকে আমি কষ্ট দেব? তুমি এতটা বাজে আমাকে ভাবতে পারলে? না মানে আসলে আমি ভেবেছিলাম আপনি বেবিটা। ঈশান কথাটা শেষ করার আগেই আদ্রিতা ওর মুখটা হাত দিয়ে আটকে দিল আর কান্না করে দিয়ে বলতে লাগলো, প্লিজ ঈশান, আর এরকম বাজে কথা বলো না। এসব বললে আমার খারাপ লাগছে। তুমি এতটা বাজে আমাকে ভাবতে পারছো? ছি, আমার আমার ভাবতে অবাক লাগছে। তুমি আমার স্বামী হয়েও আমাকে এরকম একটা কথা বলতে পারছো? আমি তো তোমার অপেক্ষাতেই ছিলাম। ভেবেছিলাম তুমি এসে আমাকে এখান থেকে নিয়ে যাবে। আমি যোগাযোগ করতে পারছিলাম না, আর রাগ করে ফোনটা ভেঙে দিয়েছিলাম, কারণ তুমি আমাকে এত ভালোবাসার পরেও তোমার ভালোবাসাটা আমি বারবার দূরে সরিয়ে দিয়েছিলাম। আমি একটা মাস যাবৎ শুধু তোমাকে নিয়ে ভেবেছি। ভাবতে ভাবতে তোমার প্রতি আমার ভালোবাসার সৃষ্টি হয়েছে। তারপর যখন তোমার ভালোবাসাটা বুঝতে পারলাম, তখন বাসায় বারবার কল করেছিলাম, কিন্তু তোমার কথা ভয়ে ওদেরকে বলতে পারিনি যে ওরা হয়তো আমার উপরে রাগ করবে। এমনিতেই সবটা জানার পরে ওরা আমার সাথে কথা বলতো না। একটা বার কেউ আমাকে নিতে আসেনি। হ্যাঁ হ্যাঁ, এটা আমার দোষ। তাই বলে এরকম না যে আমি তোমাকে মানতে পারিনি বলে আমি আমার বেবিকেও মানতে পারবো না। আমি স্বামীর ভালোবাসা ছেড়ে কতটা কষ্টে একটা মাস পার করেছি। যখন তুমি আমাকে স্পর্শ দিয়েছো, হয়তো মন থেকে মানতে পারি, কিন্তু শেষ একটা মাস আমি বুঝতে পেরেছি তোমার ভালোবাসাটা আমার লাইফকে কতটা প্রয়োজন। তার মানে আপনি। ঈশান কথাটা বলে শেষ করতে পারল না, তার আগে আদ্রিতা ঈশানকে জাপটে জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ, আমি আমার সেই জুনিয়র মাতাল দেবর বরটাকে ভালোবেসে ফেলেছি। আর এই ভালোবাসে যার জন্য তার অস্তিত্বটা আমার কাছে একটু একটু করে বেড়ে হচ্ছে। আমি কি করে ওকে কষ্ট দেব বলো? তুমি প্লিজ আর কখনো এসব কথা বলো না। যা এর মাঝে আব্বু আম্মু দরজায় এসে দাঁড়ালো। ঈশান একবার দরজার দিকে তাকিয়ে থেকে বুকের সাথে খুব শক্ত করে জড়িয়ে নিল। ভাবলো এখন রাগ অভিমান করে থেকেই বা লাভ কি? তাছাড়া যখন বুঝতে পেরেছে তাহলে ওকে কষ্ট দিয়ে লাভ কি? তার উপর যদি এখন এসব কিছু বলে তাহলে আব্বু আম্মুই নিয়ে কথা বাড়াবে। তাই ঈশান ওকে জড়িয়ে ধরে বলতে লাগলো, সরি পাগলি বউ, ভুল করেছি তোমাকে কষ্ট দিয়ে। এসব আর কখনো বলবো না। ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম তুমি সব সময় আমার সাথে এইভাবে মিসবিহেভ করবে, আমাকে দূরে সরিয়ে দিবে, কিন্তু ভাবতে পারিনি যে আমার দূরে সরে যাওয়াতে তুমি আমাকে এত বেশি ভালোবাসতে পারবে, আর ফিরে এসে আমি আমার অস্তিত্বটা তোমার মাঝে খুঁজে পাবো। ঈশান কথাটা বলে শেষ করতে পারলো না, তার আগে আদ্রিতা ওকে ছেড়ে ওর মুখের দুই পাশে হাত রেখে সারা মুখে কিস করতে লাগলো। আব্বু আম্মু ওদের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তখন ঈশান বলতে আরম্ভ করলো, হেই পাগলি, কি হচ্ছে এগুলো? দেখো আব্বু বোন তোমার আব্বু পর্যন্ত তাকিয়ে আছে, ছাড়ো এখন। ঈশানের এরকম কথা শুনে আদ্রিতা দরজার দিকে তাকিয়ে পুরা লজ্জায় লাল হয়ে গেল। তারপর ঈশানের বুকে মুখ গুজে দিয়ে ওকে জাপটে জড়িয়ে ধরলো। ঈশান একটু ইশারা করতে মিহি বলতে লাগলো, আব্বু আম্মু, আঙ্কেল আন্টি, এখন চলো তো আমরা এখান থেকে যাই। এইখানে থাকাটা ভালো হবে না, ওদের একটু একা থাকতে দেই। তো 5 বছর পরের ঘটনা। ঈশান ব্যালকনিতে দাঁড়িয়েছে, এর মাঝে কেউ একজন এসে ওর একটা হাত ধরে বলল, বাবাই বাবাই, মামনি কি রুমে আছে? কারো আধো আধো কণ্ঠে কথা শুনে ঈশান খেয়াল করলো তন্নি গুটি গুটি পায়ে ওর দিকে এগিয়ে আসছে। ঈশান পিচ্ছিটার সামনে হাঁটু গেড়ে বসে ওর গালগুলো টেনে দিয়ে কপালে একটা চুমু দিয়ে বলতে লাগলো, কেন মামনি, কি হয়েছে? তুমি তোমার মামনিকে খুঁজছো কেন? না মানে আমি একটা কথা শুনেছি জানো তো বাবাই। কি কথা আমার পিচ্ছি বইটা? আমি বলবো, কিন্তু মামনি কি বলবে না কেমন? নাহলে মামনি আমাকে বকা দেবে। আচ্ছা বলো, বলবো না, তুমি আমাকে বলো। বাবাই, আমি শুনেছি আম্মু নাকি তোমার থেকে সিনিয়র। ঈশান তন্নির কথাতে একটু মুচকি হাসি দিয়ে ওর গালে একটা পাপ্পি দিয়ে ওর গলাটা জড়িয়ে ধরতে ঈশান ওকে আলতো করে জড়িয়ে ধরে বলতে লাগলো, হ্যাঁ মামনি, সেটা ঠিক আছে, কিন্তু তোমাকে সব কথা কে বললো? মাম্মি সেদিন বলেছিল, আর তোমাকে বলতেও বারণ করেছিল। ওই জন্যই তো আমি বারণ করলাম, যেন মামুনিকে তুমি না বলো। বাবা মা মিলে এখানে কি লুকিয়ে কথা বলা হচ্ছে শুনি? আমাকে রেখে এসব বলা হচ্ছে? বাবাই চুপ করো, মামুনি এসে গেছে, আর কখনো কিন্তু এসব বলবে না।
আর যদি বলো তাহলে বলবো আমি এগুলো বলিনি, কেমন? তন্নি আব্বুকে ছেড়ে দিয়ে দৌড়ে চলে গেল আর আদ্রিতা ওর দিকে তাকিয়ে রইল। এবার ঈশান উঠে এসে ওর সামনে দাঁড়াতেই আদ্রিতা ঈশানের চোখে চোখ রাখলো। ও আদ্রিতার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে দেখে বলল, এমন করে তাকিয়ে কি দেখো শুনি? আদ্রিতা কথা বলা শেষ করতে পারল না। ঈশান ওর কোমরে জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। তখন আদ্রিতা একটা রাগী মুড নিয়ে বলল, এই তোমার মতলব কি? এই ভর দুপুরে কি শুরু করলে? তা আবার এমন করে তাকিয়ে আছো কেন তুমি? আমার বউটাকে দেখছি আর তাতে তোমার কি? আর এমন করে তোমাকে কেন কাছে টেনেছি বুঝতে পারছো না? এখন আমার আদর বাজছে। আর তোর সেদিন বলছিল ওর পুচকি একটা ভাই আসবে কবে, সেই জন্য ভাবছিলাম যে খুব শীঘ্রই ওর ভাইটাকে আনার ব্যবস্থা করব। সেইগুলোই করছি। আদ্রিতা রাগ করবে কি ঈশানের এরকম কথাতে লজ্জায় পুরো লাল হয়ে গেল। তারপর হঠাৎ ওর বুকে মুখ লুকিয়ে বলতে লাগলো, তুমি না ফাজিল একটা, খালি এইসব বলে লজ্জা দাও। তারপরে জানো, এসব বললে আমার প্রচন্ড পরিমাণে লজ্জা লাগে, আর তুমি সেগুলো করো। তোমাকে লজ্জায় ফেলতে তো আমারই ভালো লাগে। লজ্জায় যখন গালগুলো টমেটোর মতো লাল হয়ে যায় না, তখন তোমাকে আদর করতে বেশ লাগে। যা দুষ্ট, তোমার শ্রোতাদের সামনে এইসব উল্টা পাল্টা বলো? হ্যাঁ, তুমি না আসলেই অনেকটা দুষ্ট, লুচু একটা। তাহলে তো লুচুগিরিটা করেই দেখাতে হয়। না না, উল্টা পাল্টা কিছু করবে না, করবে না কিন্তু প্লিজ এখন। কে শুনে কার কথা? ঈশান হুটহাট করে আদ্রিতাকে ছাড়িয়ে নিয়ে হ্যাঁচকা টান দিয়ে কোলে উঠিয়ে নিল। আদ্রিতা ওর গলাটা জড়িয়ে ধরতে ঈশান ওর দিকে ঠোঁট জোড়া এগুলে আদ্রিতা ওর শার্টের কলার আঁকড়ে ধরে ওর ঠোঁটের সাথে ঠোঁট জোড়া মিলিয়ে দিল। এই যে আপনারা কি দেখেন, গল্পের প্রথমে অনেক রোমান্টিক সিন দেখে নিয়েছেন, এখন আর দেখতে হবে না। আশা করি পরবর্তী গল্পে দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আপনজনদের সাথেই থাকবেন। ভালোবাসাটাকে আগলে রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।